গুড ইভিনিং। গুড ইভিনিং। আজ আমাদের দুই গেস্ট, একজন অনিন্দিতা হ্যালো এভরিবডি। আর আরেকজন হচ্ছে তোর নাম বল। সোনালী কবিরাজ। হ্যালো এভরিবডি। আজ আমাদের কফি শো দারুণ হতে চলেছে, কারণ দুজনেই বয়সে ছোট, কিন্তু আজকে আমরা দারুণ দারুণ আড্ডা ফাড্ডা মারবো, তাই তো? একদম। একদম। যাই হোক, খালি বল যে জাস্ট একবার অডিওটা চেক করে নি। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস সলিড অডিও। আর অ্যাম্বিয়েন্স চলছে এই হলুদ, এই ধুনোর যে গন্ধটা, সেটার জন্য। শোনা, দরজাটা বন্ধ করে দে। তো যাই হোক, আমাদের আমরা আমাদের গেস্টদের থেকে কি জানতে চাইছি এক্ষুনি, যে তাদের ইন্ট্রোডাকশন। তুই প্রথম। মাই নেম ইজ সোনালী কবিরাজ অ্যান্ড আই এম প্রফেশনাল মডেল। আমার বাড়ি হচ্ছে দিনটাতে। তো এখানে এসে খুব ভালো লাগছে আমার। আরও তো মজা হবে, আড্ডা হবে, সব আপনারা দেখতে পারবেন। কতদিন প্রফেশনে আছিস, কি পড়াশোনা করছিস, সেগুলো বল। আমি প্রফেশনে আছি 2 ইয়ার্স, লাস্ট 2 ইয়ার্স। অ্যান্ড মাঝখানে কাজ করতে করতে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, জাস্ট আমার এক্সাম চলছিল তাই। তো তারপরে জয়েন হতে অনেকটা প্রবলেম হয়েছিল, দেন এখন আবার কাজে ফিরেছি, নতুন করে কাজ করছি, খুব ভালো লাগছে, নতুন মানুষ দেখছি অ্যান্ড নতুন এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে, খুব ভালো লাগছে আমার। আর অনিন্দিতা। হ্যালো সবাইকে। আবার আমি আনন্দিতা মন্ডল। অ্যান্ড আমি এখানে কলকাতাতে বেসিক্যালি বিগত 5 বছর ধরে আছি বিকজ অফ মাই কলেজ পারপাস। তাছাড়া আমার হোম টাউন মালদায়, আমি মালদার মেয়ে। অ্যান্ড লাস্ট 1 বছর ধরে আমি প্রফেশনালি অ্যামাজনের সাথে যুক্ত। অ্যান্ড মডেলিং প্রফেশনালে লাস্ট 1 মান্থ হয়েছে আমি জয়েন করতে পেরেছি বিকজ অফ মাই মোস্ট ফেভারিট জেডি স্যার। থ্যাঙ্কস টু ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড লাইক এত বড় শহরে আসার পর আফটার 5 ইয়ার্স আই মাস্ট সে আমি একজন গার্জেনের মতো একজনকে পেয়েছি। আমি ওনার অনেক তারিফ করি, দ্যাটস ভেরি নর্মাল। আর ওনার জন্য আমার ফার্স্ট কাজ করা উইথ উড়ান। অ্যান্ড সেখানে খুব মিষ্টি মিষ্টি দুটো অর্গানাইজারের সাথে আমার পরিচয় হয়েছে, শুভদা অ্যান্ড তিতলিদি। ইট ওয়াজ অ্যামেজিং ওয়ার্কিং উইথ দেম অ্যাজ ওয়েল। তারপরে আরেকটা কাজ করেছি ভীষণ সুন্দর, সেটার ব্যাপারে আরেকটু বাদে কথা বলবো। থ্যাংক ইউ। যাই হোক, এটাই আমাদের কাজ, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রতি সপ্তাহে আমরা সব সময় করে উঠতে পারছি না। লাস্ট বৃহস্পতিবার, 2টো বৃহস্পতিবারই আমি শো করতে পারিনি, কারণ নিজস্ব কাজ থাকে। তারপরে যেমন গত বৃহস্পতিবার দিন আমরা একটা উদ্বোধন করতে গেছিলাম, একটা রিসোর্ট উদ্বোধন করতে গেছিলাম সেই কাকদ্বীপে। গতকালকে রথ ছিল, গত পরশুদিন রথ ছিল, যে কারণে যারা আসবে তাদের আসা যাওয়ার অসুবিধার জন্য আমরা লাইভটা করতে পারিনি। বাট চেষ্টা করি সব সময়ের মধ্যে যাতে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি, তাদেরকে ফ্রন্ট লাইনে আনতে পারি, যেটা আমার কাজ। যাই হোক, কিভাবে তোদের জার্নি শুরু, তুই বল। বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয় আমার দিদির কাছ থেকে। আমার দিদি হলাম প্রফেশনাল মডেল, মানে মেকআপ আর্টিস্ট। মানে আমার দিদির নাম হচ্ছে পাপিয়া কবিরাজ, সে হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো দিদির থেকেই শুরু, মানে বলতে গেলে দিদি শিখে আসতো যখন প্র্যাকটিস করবে আমার ওপর, তোর ওপরে একদম। হ্যাঁ, মানে বাড়িতে বোন আছে না, আর কাকে লাগে, মডেল একদমই আনতো না, আমার ওপরেই, মানে ম্যাম যেটা শেখাতো আমার ওপরেই, সব আমার ওপরে। তো ওখান থেকেই শুরু। তো ওখান থেকে দিদি তার ফেসবুকে পোস্ট করতো আমার ছবি অ্যান্ড ভিডিওস। তো ওখান থেকে দিদির আরও যারা ফ্রেন্ডসরা আছে যারা মেকআপ আর্টিস্ট, তারা আমাকে নিতে শুরু করে যে তোমার বোনকে তাহলে একদিন সাজাবো, এরকম বলে বলে জাস্ট তাদের প্রোফাইলেও আমার ছবি পোস্ট হতে থাকে। অ্যান্ড প্রতিনিয়ত আমারও কোথাও একটা কি মনে হয় যে না, এখান থেকে কিছু একটা করা যায়। তো ওখান থেকেই আমার প্রফেশনটা শুরু হয় মডেলিংয়ের। তো এই প্রফেশনে এসে আমার মানে এত ভালো লাগে কাজ করতে, মানে প্রত্যেকটা মানুষের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা মিষ্টতা তৈরি হয়েছে।
আর দিদির কাছে মানে সব কিছু আমার দিদির কাছেই, মানে মেকআপের জাস্ট সব কিছু আমার দিদির কাছে। মেকআপটা শুধুমাত্র একটা সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা না, একদম নিজের যে একটা ইনহ্যান্স, মানে নিজের যে বিউটি সেটাকে একটা ইনহ্যান্স করা, আমার যেটা লাগে, আমার মানে মেকআপ নিয়ে আমার যেটা বক্তব্য আর কি। হ্যাঁ, তো ওটাই। আর দিদির কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তারপরে তো মা বাবা আছেই, মা বাবা প্রত্যেকটা টাইমে আমাকে সাপোর্ট করেছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, তুই কিভাবে এগাবি, প্রত্যেকটা সময় মা বাবা হেল্প করেছে, অ্যান্ড দিদি তো আছেই। আর তারপরে মেকআপের ইন্ডাস্ট্রিতে ঢোকার পর থেকে তো অনেক গার্জেনের সাথে আলাপ হয়েছে, যেমন আপনার সাথে আলাপ হয়েছে, আপনি তো আছেনই, আপনি প্রত্যেকটা দিক আমাদেরকে দেখান, তো এটাতে আমার খুবই ভালো লাগে। তো এটাই। তুই কি বাড়িতে এত আস্তে কথা বলিস না, আজকে এত আস্তে কথা বলছিস? না, আমি এরকমই আসতেই কথা এত আস্তে কথা বলিস না? আস্তে কথা বলি। তোর এজ কত? আর 18। 18? হ্যাঁ। বাবা, আমাদের মানে এটা ভগবানের একটা আশীর্বাদ যে এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে বাচ্চারা ভীষণ ভালো পারফর্ম করছে। এক্ষুনিও আমি যে শ্যুটটা থেকে এলাম, মেহুর শ্যুটটা থেকে, সেখানেও মেহুর বয়স আমি জানতাম এতদিন 18, 19, 20 হবে। আজকে জানতে পারলাম মেহুর বয়স মাত্র 15। আচ্ছা আচ্ছা। যার শ্যুটটা করে এলাম, যার শ্যুটে আমি এতক্ষণ গেস্ট হিসাবে এলাম, তার বয়স মাত্র 15। চন্দননগরের একটা বাচ্চা রূপসা, তার বয়স 16, অর্গানাইজার। মানে এটা আমার একটা অন্য ভালো লাগার জিনিস বলি। কোনো একটা গ্রুপ, বনের স্বপ্ন বলে একটা গ্রুপের আমি একটা ইভেন্টে গেছিলাম, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে। তো সেখানে গিয়ে আমি একটা 3 মিনিটের স্পিচ দিয়েছিলাম, 3 মিনিট। সেখানে আমি বলেছিলাম যদি আপনারা কেউ অর্গানাইজার হতে চান, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, আমি তোদেরকে হেল্প করব, তোরা যদি অর্গানাইজার হতে চাস। কারণ আমার একটা স্বপ্ন আছে, স্বপ্ন ছিল যে 100টা অর্গানাইজার তৈরি করবো ইন্ডাস্ট্রিতে। এখন মোটামুটি 175টা ক্রস করে গেছে। তবে সবাই মনে রাখে না, একটা সময়ের পরে যখন পাখির পাখা গজায় তারা তো উড়েই যায়। বাট ঠিক আছে, তবুও ভালো লাগে এটাই যে তারা, এই বাচ্চাগুলো আমার হাত ধরে উঠেছে, আজকে তারা ভালো কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিতে নামডাক করেছে, এটাও তো ভালো লাগে। সেখানেও তোরা দুজনেই, তোর বয়স কত জানো? 24। মানে আমার জয়স্মিতা, তোর 2001 না 2002 ফার্স্ট মার্চ। ও তুই মাম্মামের থেকে মানে 6-7 মাসের বড়। হ্যাঁ, তুমি বলেছিলে 6-7 মাসের বড়। যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে ফিউচার ইয়াং জেনারেশন, কি যেন জেনজি কাঁপাবে। আর জেনজিকে কাঁপানোর জন্য, তাদের সঠিক পথ দেখানোর জন্য আমি আমার সেবা নিয়ে সবসময় সামনে আছি, তাই তো? একদম। অনিন্দিতা? আচ্ছা, আমার ইন্ডাস্ট্রিতে আসার কোনো রকমের কোনো ইচ্ছে ছিল না, ফার্স্ট থেকে সত্যি ছিল না। তবে মেরেকেলি আমি যে ব্যাকগ্রাউন্ডটা থেকে বিলং করি, মানে আমি আমার স্টাডিজের দিক থেকে বলছি, ওইটা ফ্যাশন রিলেটেড। লাইক আমি ব্যাচেলার্স ইন ফ্যাশন ডিজাইনিং করেছি ফ্রম অ্যামিটি। তো আমি নিজে অ্যাজ আ ডিজাইনার নিজের কালেকশন ডিজাইন করেছি, মডেলস আমার জন্য ওয়ার্ক করেছে আমার গ্র্যাজুয়েশন শোতে, আরেকটা প্রোগ্রাম করেছি। তো বাইরে থেকে দেখতে ভীষণ ভালো লাগলো মানে আমার কালেকশন। তবে হ্যাঁ, সামটাইমস যখন ওই হাততালিগুলো শুধু আমার মডেলসদের জন্য পড়তো, তখন একটুখানি মনে হয়েছে যে না, মেবি আমিও ট্রাই করতে পারি। হ্যাঁ, তবে সামহাউ আমি এন্টারটেইনড হয়েছিলাম না, মানে আমি এনকারেজমেন্টটা পাইনি ইন মাই কলেজ ডেজ যে হ্যাঁ ইউ অলসো ওয়াক ওভার দ্য স্টেজ, সেটা হয়নি কখনো। তবে অল অফ আ সাডেন আমি সোশ্যাল মিডিয়াতে একটুখানি সময় দেওয়া শুরু করতে পারি বিকজ অফ সামওয়ান। তো সেখান থেকে খুব ভালো রেসপন্স আসে, অ্যান্ড অল অফ আ সাডেন একদিন আমার স্যারের সাথে পরিচয় হয়। কিভাবে পরিচয় তোর সাথে আমার? অ্যাকচুয়ালি আয়তা থেকে আমি একটা ডিএম রিসিভ করেছিলাম, আমার 1-2 ভিডিও ভাইরাল হয়েছিল, তো সেখান থেকে আমি একটা ডিএম পেয়েছিলাম। দেন আমি তোমায় কন্ট্যাক্ট করি, আমি তোমায় ফোন করি। তো তুমি আমায় খুব ইনস্ট্যান্ট, লাইক নর্মালি মেবি 5-6 দিনের মধ্যে আমার ফার্স্ট কাজ, which was with উড়ান, it was a commercial shoot
বেসিক্যালি ফর প্ল্যাটফর্মস লাইক ফ্লিপকার্ট মিশো वगैरह তো ওইটার জন্য স্যার আমায় বলে সাজেস্ট করে সেখানে যাই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আর ওই আর কি মানে একটা কাইন্ড অফ লাট লেগে গেছে এখন খুব ভালো লাগে একটা বড় পরিবারের সাথে হ্যাঁ। তুই প্রথম দিন এসেই একটা বড় পরিবারের সাথে তুই কানেক্ট হয়ে গেছিস। একদম একদম আর এত ওয়ান্ডারফুল মিশুকে মানুষজন স্টার্টিং ফ্রম মাই মেকআপ আর্টিস্ট টু মাই অর্গানাইজার্স টু দ্য কো মডেলস তারপর স্যার যখন আসে অন দ্য ফ্লোর একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হয় সেটা আমি না আই হোপ ইন্ডাস্ট্রির সবাই বলবে আমি তো ভীষণ নতুন তো সেই এনভায়রনমেন্টটা ওভারঅল এনজয় করেছি ফটোগ্রাফার্স ওয়ার ওয়ান্ডারফুল আমার সেকেন্ড শুট আমি করলাম যেটা আমি বলছিলাম ওয়াটার হ্যাঁ হ্যাঁ শুট হ্যাঁ হ্যাঁ উইথ তনুশ্রী অর্গানাইজার আহ, খুব ওটাতে ভালোভাবে তনুশ্রী ম্যানেজ ছিল? করেছে হ্যাঁ না মোহরাজ না না স্টুডিওতে তনুশ্রী না, ওটা মানে টিনার ছিল না? টিনা সরি টিনা, টিনা। মাই মিস্টেক মাই ব্যাড সরি টিনা। সরি গুড দিদি বলি সেটা Good Di, বেটার Good Di, Good তো Di। গুড দিদির সাথে কাজ করা হয়েছে সেকেন্ড ওইটাও ভালো গেছে ওয়ান্ডারফুল আউটকাম পেয়েছি আমার মেকআপ আর্টিস্ট খুব ভালো কাজ করেছে অ্যান্ড আরেকজনের কথা না বললেই নয় আমার পার্টনার আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে থ্রু আউট দিস জার্নি এখনো করছে ইনফ্যাক্ট এখানে আসার জন্য আমার ড্রপও করে দিয়ে গেল তাই? হ্যাঁ এ বাবা, তাহলে তো এখানে আসতে বলতে পারতিস, সে কি? না না ঠিক আছে ব্যস্ত কাজ আছে আচ্ছা আচ্ছা, সেটা And আলাদা কথা। সেইটা বাদ দিয়ে অল থ্যাঙ্কস টু মাই ব্রাদার মাই মোস্ট সাপোর্টিভ ব্রাদার ও ছোট্ট বাট ওর কাছে ওর ডিভাইটাই পুরো দুনিয়া তো পুরো ওয়ার্ল্ড তো এই ওয়ার্ল্ডটাকে আমি খুব ম্যানেজ করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই ফর মাই ব্রাদার তো থ্যাঙ্কস টু হিম অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার পেরেন্টস যাদের জন্য আমি এখানেই পৃথিবীতে খুব ইম্পর্টেন্ট ওরাও অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিবডি থ্যাঙ্কস টু গড ফর এভরিথিং থ্যাঙ্কস সত্যি কথা বলতে কি বলতো, আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, আমাদের মানুষের সাপোর্টটা ভীষণ দরকার। আমাদের মানুষের সাপোর্টটা আমাদের ভীষণ দরকার। সাপোর্ট অনেক বড় জিনিস। সাপোর্ট নেওয়ার জন্য সব থেকে বড় টোটকা হচ্ছে মানুষের সাথে মিশতে জানতে হবে। ওর প্লাস পয়েন্ট একটা বলি, ও প্রথম দিন কাজ করতে এসে আমার ওকে দেখে কোথাও মনে হয়নি যে প্রথম দিন কাজ করতে এসছে। পুরো এবার যেহেতু আমি ওকে রেকমেন্ড করেছি তো আমি তো একটা রিভিউ নেব, তো আমি রিভিউ নেব কি, আমি ওখানে গিয়ে আমি মনে মনে ভাবছি শ্যুটটা কার চলছে। ওখানে এমন ভাবে ওখানে সবার সাথে মিশে গেছে, এমন ভাবে সবার সাথে মানে এমন ব্যাপারটা দেখলাম যাতে আমার মনেই হলো না যে ও এখানে প্রথম দিন কাজ করতে এসছে। এটাই দরকার, এইটাই দরকার। ইন্ডাস্ট্রিতে সবার সাথে সবার একটা ভালো বন্ধুত্ব হবে, একটা বন্ডিং তৈরি হবে, সবাই সবার সঙ্গে সেলফি তুলবো, ফোন নাম্বার এক্সচেঞ্জ করব, ভাই বলে কথা বলবো, একটা ব্যাপার থাকবে। তাতে যেটা সব থেকে প্লাস পয়েন্ট হয়, কাজের জগতে কাজের ব্যাপারটা, ভাই আমার কাছে একটা কাজ আছে তুই করবি, কাজ এক্সচেঞ্জ করা। কোনো ফটোগ্রাফার বা কোনো মডেল বা কেউ বললো যে ভাই আমার একটা মডেল লাগবে, মনে হলো যে একে দেওয়া যেতে পারে, কাজ এক্সচেঞ্জ করা। সব থেকে বড় যেটা সেটা হলো ক্রাইম রেট কমে। এতে ক্রাইম রেট কমে কিরকম, যখনই সবার সাথে সবার পরিচয় তৈরি হয়ে যায় না, তখন কেউ কাউকে খারাপ কিছু বলতে সাহস পায় না। জানে ভাই বললেই তো কথা এক মুখ থেকে আরেক মুখে চলে কথা যাবে, তো চলেই যাবে, হ্যাঁ, কানে কানে। কানে কানে। আমাদের পায়েল চক্রবর্তী লিখেছে গুড ইভিনিং জেডিদা অ্যান্ড অল। গুড ইভিনিং গুড ইভিনিং কোয়েল। গুড ইভিনিং কোয়েল কোয়েল এখন খুব ব্যস্ত হয়ে গেছে। কোয়েল দুবার লাইভে এসছে আমাদের, আচ্ছা একবার যখন ওর কেরিয়ার শুরু আর একবার রিসেন্ট 9 মাস 10 মাস আগে এসছে, আচ্ছা দুবার এসছে। তো আমিও চাইবো যে ওদের দুজনেরই এখন শুরুয়াত। এই তুই কতদিন ধরে করছিস বললি? 2 ইয়ার্স 2 ইয়ার্স না? তুই কখনো জেনিসারের নামই শুনিসনি তাই তো? স্যার আমি আপনার সাথে আমার লাস্ট 1 উইক আগে আলাপ হয়েছে, হ্যাঁ। বাট আপনার নাম কোনোদিন আমি শুনিনি। সত্যি শুনিনি, তাই তো? সত্যি শুনিনি, না না না। ওই দিনকে আমি যখন আপনার সাথে আমার দেখা হলো, তারপর থেকে আমাকে পাশ থেকে মানে আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে বলছে ইনি কিন্তু জেডি স্যার। ওই ইয়ে তো দীপিকা তো? না তো না, দীপিকা সিমন ছিল? সামন্ত। হ্যাঁ? সিমন সামন্ত। সিমন ছিল? হ্যাঁ সিমন ছিল। ওই এই ছেলেটা তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমন। সে আমাকে বলে
তখন থেকেই তারপরে আবার রাইজে আছে, মানে আমাদের যে অর্গানাইজার ছিল সে আমাকে বলল, তারপর থেকে আমি আপনাকে আস্তে আস্তে চিনতে যাক, পারি। ও কিন্তু প্রথম একদিন দেখেই কিন্তু আজকে আমার লাইভে আছে। সুতরাং ওর মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। এই সার্চিং গুলোই কিন্তু আমি করি। আমি রাইকে বলেছিলাম তোর ওখান থেকে আমি বেস্ট দুজনকে রাখবো। তো ওর সাথে আমার খুব মনে হয় মিনিট 3-4 মনে হয় তোর সাথে আমার কথা হয়েছে কথা না? হয়েছে minute মিনিট 3-4 বাট যখন আমি রাত্রিবেলা সোয়াইপ করে করে ছবিগুলো দেখছিলাম, ওর এত লুকসটা এতটা শার্প, সাথে ওই যে বললাম শুধু দেখতে সুন্দর, আমাদের দেখতে সুন্দর হলে কোনো দরকার পড়ে না, আমাদের অ্যাটিটিউডে আমরা সুন্দর হয়ে যাই, তাই তো বল? একদম খুব ইম্পর্টেন্ট, এটা পজিটিভ ইম্পর্টেন্ট। অ্যাটিটিউড। বাট আমাদের সব থেকে বড় জিনিস আমাদের বিহেভিয়ার। অ্যাকচুয়ালি আমরা উল্টো দিকের মানুষের সাথে কিভাবে মিশবো, কতটা মন খুলে কথা বলবো, কতটা নিজেকে আটকাবো, এটা কিন্তু একটা অনেক বড় সাবজেক্ট, তাই তো? একদম। এখনো অবধি তুই না, আগে জেডির ব্যাপারটা বলি, আমি এখনো এত বড় কাজও করিনি যে আমাকে সবাই চিনবে, বাট হ্যাঁ আমি এত বড় কাজ করতে চাই যে আমাকে সবাই চিনবে। আমি 2015 সালে যাকে নিয়ে এই ইন্ডাস্ট্রিটা আমি শুরু করেছিলাম 2014 সালে, তার নামটা বারবারই আমি বলি, রাজীব মুখার্জি বলে একজন, আমরা চিত্রপ্রেমী এখন একটা গ্রুপ চালাই। সেই গ্রুপের যে ফাউন্ডার, সে আর আমি মিলেই তো এই অর্গানাইজেশনটা চালু করেছিলাম। তো সে সবার সাথে যেচে যেচে গিয়ে ছবি তুলতো, আচ্ছা মানে কাউকে দেখলেই হলো তার সামনে গিয়ে যেচে যেচে ছবি তুলতো। তো প্রচুর মেয়ে আমাকে কমপ্লেন করতো, বলতো স্যার আপনি একরকম আর আপনার অ্যাডমিনটা না একদম অন্যরকম, কেমন যেন এটা। তো আমি তাকে একদিন রাত্রিবেলা বুঝিয়েছিলাম, একদম কাজ এমন করো যাতে মানুষ, একটা মডেল তোমার কাছে ছবি তোলার জন্য আসে, সে তোমাকে এসে বলে স্যার আপনার সঙ্গে একটা সেলফি তুলবো, এই যোগ্যতাটা তৈরি করো। তো সেটাই যে যোগ্যতা তৈরি করতে হয়, একদম। যেটা একদিনে হয় না। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়। 12 বছর ক্রস করে, জুনের 15 তারিখে 12 বছর ক্রস করে 13 বছরে পড়ে গেছি ইন্ডাস্ট্রিতে আমি। 13 বছরে এখনো আমার ধারণা আমাকে অনলি 8-10% লোক চেনে। যেমন অনেকেই আমাকে চেনে না কিন্তু কলকাতা বসন্ত উৎসবকে চেনে, তারা কলকাতা বসন্ত উৎসবকে চেনে, বলে হ্যাঁ বসন্ত উৎসবে গেছি তো। তখন যখন আমি তাকে বলি যে আমি বসন্ত উৎসবের অর্গানাইজার, বলে আপনি বসন্ত উৎসবের অর্গানাইজার, সাবজেক্টটা এখানে হয়। বাট হ্যাঁ, ওই ধনী সিনেমার ওই ডায়ালগটা জানিস, দেখেছিস? ওই যখন ফ্লাইটে বসে দেখছে যে ইন্ডিয়ার জার্সি পরে বসে আছে ধনী, দেখেছিস? ধনী সিনেমা দেখিসনি? না দেখেছি, বাট কোন মনে নেই মনে নেই মোমেন্টসটা, ওইটা মানে মনে যখন নেই। ফ্লাইটে যে নায়িকা, যে প্রথম নায়িকাটা, সে যখন ফ্লাইটে আচ্ছা। বসেছিল, বসে ধোনিকে বলছে যে মাহির একটা সচিন তেন্ডুলকরের একটা অটোগ্রাফ একটা নিয়ে আসতে। autograph। তো ও অটোগ্রাফটা নিয়ে আসার পরে মেয়েটা ওকে জিজ্ঞেস করছে যে আপনার নাম। এবার দেখছে যে ইন্ডিয়ার ড্রেস পরে বসে আছে, তখন বলছে, আমি কথাটা যতবার বলি ততবার আমার গুজবাম্পস হয়। তো তখন ধোনির একটা ডায়লগ ছিল যে আমি এখনো অবধি এমন কোনো রানই করতে পারিনি যেটার জন্য আমায় মানুষ চিনবে, এমন কিছু করতেই পারিনি যার জন্য আমাকে সব মানুষ চিনবে। বাট তার পরের দিন যখন ধোনি দারুণ একটা স্কোর করলো, সারা পৃথিবী ওকে চিনে গেল। জানি না, আমি খুব আশাবাদী, আমি খুব স্বপ্ন দেখি, আর আমি খুব বড় বড় স্বপ্ন দেখি। আর স্বপ্নের লিমিট হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। 2021 সালে ট্রাই করেছি, 2022 সালে ট্রাই করেছি, তারপরে মনোবল ভেঙে গেছে এখন, বাট মরে যায়নি। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবই যাব। একদম বাট হবে। একটা সময়ের পরে নিজের ব্যস্ততা বেড়ে যায়, মনের জোর কমে যায়। তারপরে একটা খুব বড় টিম তৈরি হয়েছিল আমার। যা হয়, টিম তৈরি হওয়া মানেই একটা সময় যখন টিম দেখে যে আমরা অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝে গেছি, অনেক জেনে গেছি, তখন একটা মনের ভেতরে সবারই তো একটা হয় যে আমরা যদি আলাদা কিছু করতে পারি। বাঙালি
এক জায়গায় হয়ে কাজ করতে খুব কম পারে, জানিস তো? খুব কম পারে। তারা খুব ডিভাইডেশনে বিশ্বাসী। ওই কারণে মেবি ইন্ডিপেন্ডেন্সের আগে এত বছর বাঙালিদের ওপর রুল করা হয়েছিল। এখনো স্টিল এই একটা জায়গায় আমরা খুব পিছিয়ে। পিছিয়ে। আমি সব সময় চাই, যেমন আমি কি তোকে এরকম বলেছি যে ও আর তুই একসঙ্গে আসিস, তোরা দুজন দুজনের সঙ্গে যোগাযোগ করে নিস, এরকম টাইপের কিছু বলেছি তোদের? যোগাযোগ ফোন করতে নাম্বার বলেছিলেন, দিয়েছিলাম? হ্যাঁ নাম্বার দিয়ে হ্যাঁ, দিয়েছিলেন। হ্যাঁ, যোগাযোগ করার কথা বলেছিলেন আপনি বলেছিলাম। আমাদের। আমি এই যে বসন্ত উৎসব, তারপরে আমি এই যে বড় বড় 108 দুর্গা, 777 দুর্গা যে আমি ইভেন্টগুলো করি, এর মাধ্যমে আমি কি করি বলতো? এর মাধ্যমে আমি মানুষের সাথে মানুষের কন্ট্যাক্ট লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করি। এই যে বসন্ত উৎসবে 60,000 মানুষ আসে, 60,000, সেখানেও মানুষ মানুষের সাথে পরিচিতি তৈরি করতে আসে। আর ওই পরিচিতিটা এই লেভেলে হয় যে একটা সময় দেখা যায় যে পরিবার তৈরি হয়ে যায়, বা একটা মেয়ে একটা মডেল একটা ফটোগ্রাফারের সাথে কানেক্ট হয়ে সে হয়তো একটা লেভেলে চলে যায়। একদম একদম। যাই হোক, এখনো অবধি ইন্ডাস্ট্রিতে আসার পরে তোর 2 বছরে সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা? বেস্ট মোমেন্ট আপনার সাথে দেখা হয়েছে যেদিন আমার, সেই দিনটা খুব প্লেজার। আমি সত্যি বললি? সত্যি স্যার, মন থেকে, বি অনেস্ট। ভেরি গুড। আপনার সাথে দেখা হয়েছে যেদিন, সেদিনকে আমি ভাবতে পারিনি। আপনি যেদিন আমাকে ডাকলেন কফি উইথ জেডিতে, সেদিনকে আমি ভেবেছিলাম যে ওই দিন আমার সত্যি যাওয়ার কোনো কথা ছিল না। আমি বলছি, ওই দিনকে ওই যে শ্যুটটা হচ্ছিল, ওইখানে যে আমার মেকআপ আর্টিস্ট ছিল তার মডেল ক্যান্সেল করেছে, তার মডেল আসেনি। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, ওখানে অনেক মডেলই ক্যান্সেল করেছিল। তো যেহেতু সুমন সামন্ত ওর সাথে, মানে যে আমার মেকআপ আর্টিস্ট, তার সাথে যেহেতু আমি 3-4 বার কাজ করেছি, আমরা অনেক কাজ করেছি একসাথে, তো সে অসহায় হয়ে হয়তো আমাকে ওই দিনকে ফোন করেছে। এবার আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আমি মানে কাজ করছিলাম ঘরে, তো সে আমাকে ফোন করেছে 2 বার, আমি দেখতে পাইনি। এনি হাও আমি ঘরে যাই, তখন দেখি আমার ফোনটা বাজছে, তো আমি ধরি ফোনটা, ধরার পরে আমি তার সাথে কথা বলি, বলছে আমি না ডুবে গেছি, লাইক দ্যাট আমাকে এভাবে বলছে যে আমি না ডুবে গেছি। আমি বললাম কেন, কি হলো বলো? বলছে যে আমার মডেলটা ক্যান্সেল করেছে, তুমি কি আসতে পারবে? এনি হাও আমি 1 ঘন্টার মধ্যে, তুমি আমাকে 1 ঘন্টা জাস্ট টাইম দাও, ওই 1 ঘন্টার মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি। তো তার সাথে যেহেতু আমি অনেকবার কাজ করেছি, তার সাথে গুড মোমেন্টস আছে আমার, তো আমি তাকে একদমই ফেলতে পারি না। তো আমি যেহেতু ফ্রিও ছিলাম, তো আমি চলে যাই ওই দিনকে। তো ওই দিনকে গিয়ে যখন হাফ মেকআপ আমার ডান, তখনই আপনি আসেন, এসে ছবি তুলছিলেন, তো তারপরে আমার ছবিও তুললেন। যাক, তো আমার নতুন ওখান ক্যামেরার, থেকেই। আমার নতুন ফোনের প্রথম, সেকেন্ড বা থার্ড ছবি আমি তোরই তুলেছি। হ্যাঁ, তো ওই জন্যই আপনার সাথে যখন দেখা হয় আমার কোথাও না কোথাও গিয়ে, তখন আমি জানতাম না যে আপনার এরকম কফি উইথ জেডিতে আপনি আমাকে ডাকবেন। পরে আমি যখন রিয়েলাইজ করলাম, তখন নিজেকে কোথাও একটা লাকিনা মনে হচ্ছিল, এখনো মনে হচ্ছে, এখানে এসে মনে হচ্ছে স্যার। ভালো কিছু করতে হবে বাবা, ভালো কিছু করতে হবে, এগোতে হবে। সব থেকে বড় কথা, আমাদের একটা পরিবারে কন্যা সন্তান হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তিটা বাবা মাকে মৃত্যুর আগের মুহূর্তেও পর্যন্ত খুব স্ট্রং রাখে বাচ্চার জন্য। সুতরাং আমিও শুধু একটা সন্তানের, একটা মেয়ের বাবা নয়, আমি এখন ভগবানের আশীর্বাদে প্রচুর মেয়ের বাবা। তো আমি এটাতে খুব অহংকার করি যে আমার এতগুলো মানুষ আমাকে বাবা বলে। আমাদেরকে আমাদের বাবা মায়েদের এমন কিছু দিতে হবে, এমন কিছু দিতে হবে যাতে তারা বলে যে আমার মেয়ে, আমার মেয়ে। এমনি বাবা মারা একটুখানি মেয়েদেরকে নিয়ে একটুখানি বেশি ফুটেজ খায়, বাবা মারা একটুখানি মেয়েদেরকে নিয়ে একটু বেশি ফুটেজ খায়। তো বাট আমাদেরকে সেই ফুটেজ খাবার জায়গাটাও করে দিতে হবে বাবাকে। কাজে লাগাতে হবে নিজেকে, ভালো কিছু করতে হবে। তোর আচ্ছা, যেটুকু সময় এখনো অব্দি তুই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছিস, সেখানকার তোর বেস্ট মোমেন্ট বল। অ্যাকচুয়ালি অনেকগুলো মোমেন্টসই বেস্ট রয়েছে। সবটাই বলতে পারিস তুই। প্রথমত তো আমি ওই মোমেন্টে খুব খুশি হয়েছিলাম যখন আমার, অ্যাকচুয়ালি আমি তো একদমই এই ফিল্ডটা আমার ছিলই না কোনোভাবেই। তবে ফার্স্ট শুটে যখন আমি পৌঁছিয়েছিলাম, যে মোমেন্টে ওই গেটটা ওপেন করার পরে একটু হার্টবিট ফাস্ট হচ্ছিল, ভাবছিলাম সবাই কেমন হবে, মেবি খুব অ্যাটিটিউড হবে বা কিছু হবে, বা আমায় অ্যাকসেপ্ট করবে কিনা, বা আমি কিরমভাবে বিহেভ করব। তবে ওয়ান্স আই ওপেন দ্য গেট, টিটলি দি
খুব মিষ্টি করে আমায় হেসে বললো, হ্যাঁ হ্যাঁ অনিন্দিতা আয় আয় বস বস, স্যার বলেছিল তোর কথা, খুব ভালো হলো তোকে, মানে তুই এলি। দ্য ওয়ে শি অ্যাকসেপ্টেড মি, শি অ্যালাউড মি, ওই জায়গাটাতে আমার খুব ভালো লেগেছিল। তো ফার্স্ট কাজের ফার্স্ট দিনের ফার্স্ট মোমেন্টে দিস ইজ দ্য বেস্ট সিনারিও, আমি প্রচণ্ডভাবে মনে রাখবো। কারণ ফিজিক্যালি যখন এই ইন্ডাস্ট্রির একজনের সাথে দেখা হয়, ওই মানুষটার সাথে ফার্স্ট দেখা হয়েছিল, অ্যান্ড আমি ওই মোমেন্টে থেকে ওই কনফিডেন্সটা ভীষণভাবে গেইন করে নিয়েছিলাম যে না, নাও আই ক্যান বি মি, আমার যেরম নেচার আমি সেই নেচারটাকে এখানটাতে দেখাতে পারবো, আমি নিজের মতন করে থাকতে পারবো, সেটা একটা খুব ভালো মোমেন্ট হয়েছিল। অ্যান্ড সেকেন্ড আমি আরেকটা মোমেন্টের কথা বলবো, বিকজ ইট ইজ রিলেটেড টু ইউ, ওই কারণে বলছি, তুমি আমার খুব ফেভারিট একজন মানুষ। সেটা হচ্ছে যে ওই ফার্স্ট দিনেরই শ্যুটের মধ্যেখানে মেবি আফটার 2 to 3 আওয়ার্স তুমি এলে, অ্যান্ড তোমাকে দেখেছিলাম না, তুমি ঠিক আমার পেছনটাতে দাঁড়িয়েছিলে, অ্যান্ড আমি তখন লাইক কিছু একটা করছিলাম, এক্স্যাক্টলি মনে নেই। তো ওয়ান্স আই টার্ন, আমি না ভাবলাম যে মেবি এটাই স্যার, নিজের থেকে অ্যাপ্রোচ করবো। দেন আমি এরম 2-3 সেকেন্ড টাইম নিয়ে এরম করে টার্ন করে ডিরেক্ট তোমার দিকে গিয়ে বললাম, হাই স্যার তুমি তো। তো ইট ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি নাইসেস্ট মোমেন্ট। তুমি ডাকলে ইনস্ট্যান্ট আমরা অনেকগুলো ফটোগ্রাফস তুললাম, যেগুলো খুব ভালো হয়েছে, অ্যান্ড খুব খুব ভালো ছিল। তুমি সবার সাথে আরো ভালোভাবে পরিচয় করালে। আমি রুমা ম্যামের সাথে তো সেদিনকেই মনে হয় তোর আলাপ হ্যাঁ, হয়েছিল। রুমা ম্যামের সাথেও সেদিন আলাপ হয়েছিল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। অল্প কথা হয়েছে, এখনো অনেক কথা, অনেক গল্প করা বাকি। এই দুটো মানে গুড মোমেন্টস, আমি চাই তোদের জীবনে প্রচুর গুড মোমেন্টস আসুক, খুব ভালো 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 মুহূর্ত আসুক, যে মুহূর্তগুলোকে তোরা মনে রাখবি। এখনো অবধি কোনো র্যাম্পে কোনো হেঁটেছিস এখনো? মানে তুই ব্রাইডাল ক্যাটাগরিতেই এখন, Bridal category তেই তুই এখন আছি। ব্রাইডাল ক্যাটাগরিতেই কাজ করিস? আচ্ছা আচ্ছা। রিসেন্টলি বললি তুই প্রথম হ্যাঁ পেইড শুট করেছিস, হ্যাঁ এটার অভিজ্ঞতাটা বল। তুই আচ্ছা। পেইড শুট করেছিস এখন? আমি পেজ শুটই করি স্যার। পেইড শুটই করিস? Paid shoot-ই এরপরে করি। তোর পালা বল। আচ্ছা, তো আমার ভেরি থার্ড ওয়ার্ক উইচ ইজ মাই ফার্স্ট পেইড শুট, সেটা একজন ফটোগ্রাফারের সাথে আমার আলাপ হয়েছে। হি ইজ রিলেটেড টু আ রিনাউন্ড বুটিক। এখন অবধি আমার কিছু রেস্ট্রিকশনস আছে, কারণ শ্যুটের পিকচার্সগুলো বেরোয় না, যেহেতু এটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, একটুখানি সময় আমাকেও দিতে হবে, আনটিল অ্যান্ড আনলেস মানে পুরো অ্যাডভার্টাইজড পিকচার্সগুলো বেরোচ্ছে। তো আমি তাই রিভিল করছি না, তবে ইট ওয়াজ উইথ আ বুটিক, অ্যান্ড সেইটারই মডেল হিসেবে কাজ করেছি। আই গট আ ভেরি গুড পেমেন্ট, সেইটা নিয়েও আমি ভীষণ ভীষণ খুশি। অ্যান্ড এইটাই, এই কাজটার ব্যাপারে এতটাই বলার আছে আমার। আমি এটা কি আবদার করেছিলাম জানো তোর কাছে? হ্যাঁ, তুমি আমার কাছে একটা আবদার করেছিলে, সেই আবদারটা আমি রাখতে চাই। তো স্যার আমাকে ভীষণভাবে, অ্যাকচুয়ালি স্যারের সাথে আমার যে মোমেন্টসেই কথা হয়, এত এনকারেজমেন্ট আমি পাই, লাইক বলে বোঝাতে পারবো না। হি অলওয়েজ এনকারেজেস মি। এই এনকারেজমেন্ট ছাড়া একটুখানি বকা ঠকা দেয়, কারণ আমি একটু লেট করি মাঝে মধ্যে, ওই সব ব্যাপার নিয়ে। আদারওয়াইজ পজিটিভিটি। তো সেই পজিটিভ থেকে স্যার আমাকে বলেছিল, তোকে আমি কনফিডেন্স দিচ্ছি, তুই খুব অনেক কাজ পাবি, তুমি রিসেন্টলি ভালো কাজ করবি। তো ফার্স্ট কাজ করার পর উইথ ইউর ফার্স্ট পেমেন্ট আমাকে 1 কাপ কফি খাওয়াতে হবে। তো আমি যেটা আমাকে এখনো কেউ খাওয়ায়নি কোনোদিন। না এইটা কিন্তু ভুল কথা, কারণ আমার ফার্স্ট যখন আমি মানে হাতে টাকাটা পেলাম আমার ফার্স্ট শুটে, ইনস্ট্যান্ট আমি ফোনটা নিয়ে সবার আগে আমার মা বাবাকেও জানানোর আগে আমি তোমায় ফোনটা করেছিলাম, টেক্সট করেছিলাম। টেক্সটে বললাম যে স্যার এরম ব্যাপার, তো একদিন এবার যেতে হবে। তো স্যার নিজের থেকে আমাকে অপরচুনিটি দিয়ে দিল টু কাম হিয়ার, স্যার উল্টো আমায় ইনভাইট করে নিল, তাই আমি এখানে। অ্যাগেন থ্যাঙ্কস টু ইউ, তবে আমার সাথে যেতে হবে, মানে আমার ওইটা তুমি কাছে ডিমান্ড করেছিলে। আমার কাছে এটা বলা, এই যে বলাটাই আমার কাছে, শোনাটাই আমার কাছে একটা অনেক বড় পাওনা। মানে এই ব্যাপারটা আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমিও প্রচুর মানুষের জন্য, মানে রাত্রি 2টো নেই 3টে নেই হয়তো মানুষের জন্য করি, বাট কোনো একটা সময় খারাপও লাগে। এখন খারাপ লাগতে লাগতে এখন একটা অভ্যেসের মতো হয়ে গেছে। যখন একটা মানুষ অনেক উন্নতিতে যায় না, বাবা মা কিন্তু ভাবে যে বাচ্চাটা বেরোনোর সময় হয়তো আমাকে একবার বলে যাবে,
বাট এই যে তুই বলেছিস এটাই আমার কাছে অনেক। আমি তোমায় সারা জীবন বলবো, এটা আমার প্রমিস। আমি কথাটা রাখতে চাই, আমি মুখে বলবো না, আমি কাজে সেটা করতে চাই। বাকি আর কিছু বলার নেই। দীপিকা লিখেছে, দীপিকা বিশ্বাস দেখেছিলিস তো? দীপিকা দি তোর পাশে যে মেকআপ করছিল, হ্যাঁ হ্যাঁ দীপিকা দি পাঁচফোড়ন টিমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন। দীপিকা দি লিখেছে গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং দীপিকা। দীপিকাও এখানে লাইভ করে গেছে। জয় কর্মকার লিখেছে গুড ইভিনিং অল। জয়, ওকে নিয়ে একদিন শুট করো, দুজনকে নিয়েই করো, তুমি যেহেতু ব্রাইডাল ক্যাটাগরিতে বেশি করো, ওকে নিয়ে একদিন শুট করো। জয় কর্মকার হচ্ছে আমাদের একজন so much. খুব সিনিয়র ফটোগ্রাফার, আচ্ছা খুব কোয়ালিটি ছবি তোলে, খুব ভালো ভালো ছবি তোলে। আর দীপিকা দির মেকআপ তো দেখেইছিস। যাই হোক দীপিকা, যোগাযোগে থাকিস, কালকে মনে হয় দীপিকার সঙ্গে দেখা হবে। যাই হোক, এটা তোদের কাছে এখন ব্যাড মানে গুড মোমেন্টস, Good moments. তাই তো? আচ্ছা, তোর তোর পেড শুটের ব্যাপারটা বল। হ্যাঁ আমার পেজ শুট, আমি ফার্স্ট অফ অল তো পেজ শুট পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো প্রথমে যখন দিদির সাথে কাজ করতাম, তো তারপর দিদি যখন ফ্রেন্ডসরা নিল আমাকে যে তুই আয় আমার কাছে, আমি তোকে সাজাবো, এভাবেই বলেছিল তুই আয় তোকে সাজাবো। সাজাবো। হ্যাঁ, তো ওখানে যাওয়া হয়। তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে যখন আমি আমার নিজের ফেসবুক পেজে যখন আমি পোস্ট করতে থাকি, তখন অনেক মেকআপ আর্টিস্টরা আমাকে ইনবক্স করে Very যে good. তুমি শুটে কেমন কি চার্জ করো। তখনও আমি একটাও পেজ শুট করিনি। প্রথম পেজ শুট করেছি আমি, আমার নামটা ঠিক মনে নেই কার সাথে আমার পেজ শুট প্রথম, যেহেতু 2 ইয়ার্স হয়ে গেছে, তো মাই মিস্টেক, আমার মনে রাখাটা উচিত ছিল। বাট পেড শুট যখন প্রথম করি তখন থেকে মানে চার্জটা একটু কম ছিল, মানে সবার সাথে ওরকম ভাবে মানে বিহেভিয়ার ভালো করে কাজ করতে 500 টাকা পেয়েছিস ধর, আরো কম পেয়েছি স্যার। 200 টাকা পেয়েছিস। 200 টাকা 200 টাকা একটা 200 টাকা। প্রফেশনের প্রথম টাকা যদি হয়, হ্যাঁ, ওটা আমার কাছে অনেক ছিল, ওই 200 টাকাটা অনেক ছিল তখন। মানে ওই 200 টাকাটা দিয়ে আমি মাকে একটা রাধাকৃষ্ণের ফটো গিফট করেছিলাম, বাহ। মা বাবাকে। ভেরি গুড। হ্যাঁ, তো ওইখান থেকে শুরু। তারপরে আস্তে 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 যখন ওই 200 টাকাটা থেকে আস্তে আস্তে যখন সবাই আমাকে মানে বলতে থাকে যে আমি তোমাকে এই টাকাটা দেবো, তুমি আমার সাথে কাজ করো, তো তখন নিজে থেকেও কাউকে বলতে হয়নি যে আমি এত টাকা চার্জ করি বা কিছু। তো এখান থেকে আমার পেজ শুট শুরু। অ্যান্ড পেজ শুট করতে করতে এখন মানে প্রথমে আমি ট্রাভেলিং চার্জটা নিই, মানে প্রথমে আমি নন পেডই করতাম একদম, মানে 5 মান্থস আমি নন পেড শুট করেছি, তো ওখানে শুধুমাত্র ট্রাভেলিং চার্জ না, ওখানে নন পেড শুট এই কারণে করা দরকার, কোলাপ শুট এই কারণে করা দরকার, এই শুটগুলোর মাধ্যমে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে নেওয়া যায়, হ্যাঁ একদম একদম, যেটা আমি করতে পেরেছি। সাথে একটা পরিচিতিও তৈরি হয়ে যায়। পরিচিতিও তৈরি হয় যে সোনালী নামের কেউ ওরকম শুট করে। তো এরকম এখান থেকে স্টার্ট। প্রথমে ট্রাভেলিং চার্জ নিতাম, যেহেতু যাতায়াতের একটা ব্যাপার আছে, তো ওখান থেকে আস্তে 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 তারাই আমাকে বলে যে তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে পে করব। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, তো ওখান থেকেই শুরু। এখন পেড শুটস করছি। এটাই হচ্ছে কথা, আমরা ভেবে নেব যে ভাই আমি পেইড শুটই করব। হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশন দিয়ে যে শুটগুলো হয়, এখানে একটা গল্প আছে, শুনে নে। রেজিস্ট্রেশন দিয়ে শুট করলে যেমন একটা ব্রাইডাল সাজতে 600 টাকা 800 টাকা বা 1000 টাকায় কি একটা ব্রাইডাল সাজা যায়? যায় না তো। ভাই একটা 600 টাকা 800 টাকায় যদি ব্রাইডাল সাজতে গিয়ে 50টা মানুষের সাথে কানেক্ট হই, কানেক্ট হই। আজকে তুই ওখানে এসেছিলি বলেই তোর সাথে আমার দেখা একদম হয়েছে, একদম একদম আনফরচুনেটলি দেখা হয়েছে। দেখা হয়েছে। সুতরাং দাঁড়া, এটা একটু মনে করিয়ে দিবি। জয় লিখেছে ওকে দাদা, ক্রিয়েটিভ তো বেশি করি, ভাইরাল করব তাহলে। মানে ওর মুখটা তুমি দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে ওকে তুমি যা করবে তাই মানাবে। থ্যাংক ইউ সো জয় মাচ। খুব ভালো কাজ করে, হেভি কাজ। তো সেই ক্ষেত্রে বলছিলাম, কি বলছিলাম যেন, এটা বলতো। ওই দিনকে আনফরচুনেটলি হ্যাঁ। দেখা হলো। এই যে প্যাকেজ শুটগুলো, এই প্যাকেজ শুটগুলো আমাদের একটা খুব ভালো জিনিস দেয়, সেটা হলো পরিচিতি। পরিচিত। সেদিনকে একটা মেয়ে আমাকে বলছে, স্যার আমি কেন পয়সা দিয়ে, আমি একটা মেকআপ আর্টিস্ট, আমি কেন রেজিস্ট্রেশন দিয়ে একটা শুট করতে যাব, আপনি আমাকে বলুন। আমি যে কোনো, আমার এটা খুব, এটা আমার কাছে একটা খুব বড় পজিটিভিটি, আমি যে কোনো নেগেটিভের মধ্যে থেকেও পজিটিভ বার করে নিই। সব থেকে নেগেটিভটা তুই আমাকে বল, সেখান থেকে আমি থেকে পজিটিভ বার করে দেবো। আচ্ছা। তো আমি তাকে একটাই কথা বলেছিলাম, ভালো করে বোঝ জিনিসটা, তুই এটা উল্টো দিক থেকে বোঝ। তুই মেকআপ আর্টিস্ট,
তুই পেট শুটি করিস, তোকে চেনে কজন? তুই এটা ভাব, তুই ওখানে যাচ্ছিস, 500 টাকা দিচ্ছিস, 600 টাকা দিচ্ছিস, বা 800 টাকা দিচ্ছিস, বা 1000 টাকা দিচ্ছিস, দিয়ে পুরো মার্কেটটাকে তৈরি করে দিয়ে চলে আসছিস। তোর পরিচিতি লেভেলটা সমস্ত মানুষের কাছে। পাপিয়াকে চিনিস তো? পাপিয়া দিকে চিনিস? পাপিয়া মেকআপ আর্টিস্ট, হ্যাঁ সব সব শুটে থাকে দেখবি। ওকে আমি একটা জ্ঞান দিয়েছিলাম 1 বছর আগে। ও পেট শুটও করছে, সাথে বসে থাকে না, যেখানে যখন শুটের সুযোগ পায় করে ফেলে। মোটামুটি কমন নাম হয়ে গেছে। আচ্ছা সেরকমই যখন তোরা পেট শুট করছিস, পেট শুট পাবি, পেট শুট করবি, কিন্তু এই শুটগুলো থেকে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, কন্ট্যাক্ট লেভেল। কন্ট্যাক্ট কারণ আমাদের কাজ কি, আমরা যেখানে যাব সেখানে ছেয়ে যাব, তাই তো? একদম যেখানে যাব সেখানে আমরা সবার মনে ছেয়ে যাব। সব থেকে বড় জিনিস এটা, ছেয়ে যাওয়াটা না অনেক বড় ব্যাপার। আমি 15 মিনিট থাকি, 20 মিনিট থাকি, যেমন আজকের শুটটায় আমি গেছি 15 মিনিট থাকবো, আমি জানি তোরা চলে আসবি। হ্যাঁ। তোর ফোনটা পেয়ে আমি একটু শান্তি পেয়েছি। আমি বললাম যে তুই মনে হয় ঠিক সময় চলে আসবি। আমি তারপর মনে মনে ভাবলাম যে ও তো দেরি করে ঘুম থেকে ওটা কি করে ঠিক সময় আসবে, মনে মনে ভাবছিলাম যে তোর জন্য না ওটা। আলটিমেটলি আমি 30 মিনিট থাকলাম, 30 মিনিটের মধ্যে ওখানে যে পরিবেশটা তৈরি করে দিয়ে আসবো, ওখান থেকে বেরিয়ে আসার পরে প্রত্যেকটা মানুষ ভাববে একটা কিছু উনি এসেছিলেন, তাই তো? সাবজেক্ট এটা, আমরা যেখানে যাব সেখানে পরিচিতি তৈরি করব, সবার কাছে যাব, তার সাথে সেলফি তুলব, তাদের সাথে কন্ট্যাক্ট শেয়ার করব, ওই ছবি তোলাটা দিয়েই শেয়ার করব কন্ট্যাক্ট। একদম তাহলে কি হয়, মনে থাকে। নাম মনে না থাকতে পারে, সিচুয়েশন মনে না থাকতে পারে, ছবি দেখলে মনে পড়ে যাবে ওই দিন ওই শুটটাই তুলেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ তৈরি করা। তুই এবার সঙ্গে একটা শোতে গেছিলি না, কোন একটা র্যাম শোতে গেছিলি না? হ্যাঁ, একটা বিউটি পেজেন্টে একটা র্যাম শোতে গিয়েছিলাম। গেছিলি না? হ্যাঁ। হ্যাঁ, একটু গুলিয়ে ফেলছিলাম, তাই বললাম না তুই গেছিলি। ঠিক আছে, সেদিনকে গিয়েও তুই মোটামুটি অনেক মানুষের সাথে, অনেক হ্যাঁ। মানুষের নজরে এসেছিলি। হ্যাঁ, অনেকজনের সাথে নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, অনেকজন অ্যাপ্রোচও করেছে, তো তাদের সাথে কাজ করার ইচ্ছে আছে। তবে ইচ্ছে আছে বললে হবে না, কাজ করতে হবে। আর যেটা সব থেকে বড় জিনিস যেটা করতে হবে, কমিউনিকেশন লেভেল বাড়াতে হবে, যেটা তোর পুয়োর। কমিউনিকেশন লেভেল বাড়াতে হবে। ফোন, একটা ফোন, যেমন আমাকে কেউ একটা বললো স্যার আমাকে এটা এরকম একটা কাউকে দিতে পারবে, আমি না ভাবি কাকে 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 বলবো, ফট করে মনে পড়লো আরে ওকে তো বলা যায়, ফোন করলাম, সে ফোন ধরলো না বা মেসেজ দেখলো না। আমার তো বসে থাকলে চলবে না, না বসে থাকলে চলবে না। সুতরাং এই ব্যাপারগুলো না, কমিউনিকেশনটা ভীষণ মেনটেন করতে হয়। জানি তুই একটা জবের মধ্যে আছিস, যেহেতু তোর নাইট ডিউটি করতে হয়, তোকে রাত দিকে কাজ করতে হয়, সকালবেলার দিকটা তোকে একটু রেস্ট নিতে হয়, বাট আফটার ফোন খোলার পরে তাকে ফোন করা, তার সাথে যোগাযোগ করা, দেখে কল ওয়েটিং দেখে তাকে যোগাযোগ না করা, এটা কিন্তু ভগবান তার উপরে কিন্তু প্রচন্ড রাগ করেন। রিয়েলি রিয়েলি, মানে আমাদের যখন কেউ ফোন করে, আমাকে কখনো ফোন করলে দেখবি আমি কল ওয়েটিং এ থাকি, আমি কিন্তু ফোন শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে রিং ব্যাক করি। কেন? সে কে কি বৃত্তান্ত পরের কথা, ওই যে রেসপেক্টটা দিলাম না, এই রেসপেক্টটা ভগবান আমাকে ঠিক রিটার্ন করে দেবে, একদম তাই তো? দাদা কমেন্টসটা একটু পড়ে নি। জয় বলছে দুজনেরই ব্রাইডাল ফেস। জয়, তুমি যদি ওর প্রোফাইল দেখো তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? খালি ফাটিয়ে দাও, জগৎ ফাটিয়ে দেবে, জগৎ জয় করে নেবে। খালি একবার ওর প্রোফাইলটা দেখো তাহলে বুঝতে পারবে। জয় লিখেছে, আর আমি দাদা এই রেজিস্ট্রেশন নিয়ে কাজ করি না, যেটুকু করি নিজেই ইনভেস্ট করি, জানি এটা লাভ কিছু নেই, বাট কিছু জনের একটা পোর্টফোলিও হয়ে যায়। একদম তোমার মতন একটা ফটোগ্রাফার, যার আমি তোমাকে 5 বছর ধরে দেখছি, যার সম্বন্ধে জিরো কমপ্লেন, তোমার কাছে যদি কেউ ছবি তুলতে যায়, আমার তো মনে হয় তার ভাগ্য ফিরে যাবে। আর একজন ছিল ওই এই জয়েরই পাশে থাকে, বাপি বৈদ্য বলে একজন,
সিনিয়র ফটোগ্রাফার ছিল, উনি শুধু ব্রাইডালেরই ছবি তুলতো। আচ্ছা আচ্ছা কিন্তু ভদ্রলোক কোথায় হারিয়ে গেলেন কে জানে, ওই এক খারাপ লোকের চক্করে পড়ে হারিয়ে গেলেন উনি। মোয়া মৌসুমী দাস লিখেছে, হ্যালো দাদা। হ্যালো মৌসুমী, মৌসুমীকে চিনিস? মৌসুমীদি এর আগের সপ্তাহে যিনি লাইভ করে গেছে। মৌসুমী একজন মেকআপ আর্টিস্ট Makeup প্লাস artist, একজন হ্যাঁ। অর্গানাইজার অলসো। আচ্ছা। গুড ইভিনিং মৌসুমী। তোদের আগামী 5 বছরে দুজনকেই বলছি, তুই তো একটা জব করিস, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আগামী 5 বছরে দুজন কে কোথায় কাকে দেখতে চাস? না, খুব খুব ভালো একটা কোয়েশ্চেন। আমার তোমার সাথে তো দেখা হলো এই মাত্রই, এইমাত্রই, মানে হ্যাঁ। জাস্ট কিছুক্ষণই কিছুক্ষণ, হয়েছে, বাট ইউ আর সুইট। দেখো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য নট লাস্ট। সুইট, মাচ সুইট। না, শি ইজ সুইট। আমি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশনে বিশ্বাস করি। তবে একটা মানুষকে পুরোপুরি জানা যায় না, জানা তবে যায় না। যতটুকুটা সময় তোমায় দেখলাম, ইউ সিম টু বি আ ভেরি নাইস পারসন। নিজের থেকে কোনো মানুষ যখন এগিয়ে আসে না হেল্প করতে, সেই মানুষটার মধ্যে আই বিলিভ একটা কোয়ালিটি থাকে। জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি, অনেক ওপরে যাও, লটস অফ লাভ অ্যান্ড আরো অনেক অনেক ওপরে যাও, খুব ভালো একটা সাকসেসফুল so জায়গায় much. যাও। আগামী 5 বছর পরে তুই নিজেকে কোথায় দেখতে চাস? আগামী 5 বছরের প্ল্যান বল। আচ্ছা, এইটা কি প্রশ্ন ছিল? Yes. আমি কোয়েশ্চেনটা ওর জন্য আনসার ঠিক আছে, করলাম, অসুবিধা বাট নেই, মন বল। থেকে বলেছি কিন্তু। একদম। আচ্ছা, তুমি স্টার্ট করো। তুই বল। আগামী 5 বছরে আমি কতটা কি করতে পারবো আমি জানি না, বাট নিজের ওপর কনফিডেন্স আছে, ভালো কাজ করব, ভালো করে তুই এগোবো। করতে পারবি জানি না, এই জায়গাটা তোকে আমি উড়িয়ে দিলাম। তুই করতে পারবি, তুই জানিস। দিস ইজ পজিটিভ ওয়ার্ড। তুই পারবি। সব থেকে বড় জিনিস যেটা, তোর সাথে তোর গার্জিয়ান বসে আছে, হ্যাঁ, মা আছে অফ ক্যামেরা। তোর সাথে তোর গার্জিয়ান বসে আছে, যেটা কিন্তু অনেক মানুষের ভাগ্যে হয় না, অনেক মানুষের ভাগ্যে হয় না একটা গার্জিয়ান পাশে থাকা। তুই পারবি, তার গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি, 100% পারবি। এবার বল। তো আগামী 5 বছরে ভালো কাজ করতে চাই, আরো মানুষের সাথে কমিউনিকেশন বাড়াতে চাই। আপনি সবসময় কথাটা আমাকে বলেছেন যে কমিউনিকেশন ইজ ভেরি মাস্ট। সব থেকে বড় জিনিস। তো আরো এরকম কাজ করতে চাই ভালো। অ্যাকচুয়ালি আমি ব্রাইডাল শ্যুটটাকে নিয়ে এগাতে চাই, কারণ কি এটা আমার নিজের পছন্দ। ব্রাইডাল শ্যুটটাকে নিয়ে এগাতে চাই, আর র্যাম্পও করার ইচ্ছা আছে যদি কখনো সুযোগ হয় বা কেউ কখনো অ্যাপ্রোচ করে। চেষ্টা কর ব্রাইডালের ওপরেই তুই র্যাম্প কর। যেমন সামনেই 3rd আগস্ট একটা শো আছে মানিকতলা রাজবাড়িতেই। আচ্ছা সেই শোটাতে ব্রাইডাল কনসেপ্টের উপরে আগে তো শুট করে নিবি, পুরো বাড়িটা, রাজবাড়ি একটা দারুণ সুবিধার বাড়ি, সেখানে শুট করে নিলি। শুট করে নিয়ে বিকেল 4টে, 4:30 থেকে 5:30 1 ঘন্টার একটা র্যাম শো, ওটা আমি অর্গানাইজ করব। মানে যেখানে যেখানে র্যাম শো হয় সেখানে আমি তাদেরকে শেখানোর জন্য যে কত শর্ট টাইমের মধ্যে কত কম্প্যাক্ট একটা শো করা যায়, আচ্ছা আচ্ছা আর সেটা যে কোনো জায়গায় আমি করতে পারি। মানে আমি একটা কফি শপের মধ্যে একটা শো করেছিলাম। কফি শপে আমার সাথে একটা অর্গানাইজার মিটিং করতে এসেছিল, সেখানে আমি কফি শপে যারা গেস্ট বসেছিল তাদেরকে দিয়ে একটা র্যাম শো করিয়েছিলাম আচ্ছা আচ্ছা ইনস্ট্যান্ট। তারা যখন জানলো আপনি বসন্ত উৎসবের অর্গানাইজার, তারাও একটু গদগদ হয়ে গেল। তো সেটাই বলছি। তো সেখানে এই যে মানিকতলা রাজবাড়ির যে শোটা, এটা একটা বাচ্চা মেয়ে করছে, রূপসা, আচ্ছা পুরো 100% আমি তার পেছনে আছি। সেই শোটা তুই কর। এরকম যে যেখানে যেখানে দেখবি যে র্যাম্পের কাজ হচ্ছে সেখানে সেখানে ঢুকে যা। র্যাম্প করলে একটা সুবিধা হয় কি, কনফিডেন্স লেভেল হেভি বাড়ে। আর যে ভিডিওগুলো তৈরি হয়, এমনি তোরা যে রিলসগুলো করিস সেটা তো হয়, হ্যাঁ। কিন্তু হেঁটে আসছিস, নিজেকে দাঁড় করাচ্ছিস, ডান দিক বাদিক দেখছিস, এর যে ব্যাপারটা, ইমাজিনেশনে কঙ্কনা রানাওয়াত ফ্যাশন দেখেছিস? ফ্যাশন সিনেমা দেখিস না? ফ্যাশন সিনেমাটা দেখবি, ওটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের এই ইন্ডাস্ট্রিতে যারা থাকে তাদের দেখা উচিত। আচ্ছা যখন তুই র্যাম্পে হাঁটবি তখন তোকে নিজেকে কাঙ্কানা রানাওয়াতি ভাবতে হবে। এটা হচ্ছে ব্যাপার, মানে এটা একটা আমাদের কাছে আইকন হয়ে গেছে। তুই দেখেছিস? একদম। আমি দেখেছিস তো? দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, মাস্ট ওয়াচ। আচ্ছা ওকে ঠিক আছে, ওটা ইউটিউবে আছে, অ্যামাজনেও আছে। আচ্ছা। ইউটিউবে ভালো প্রিন্ট আছে, আচ্ছা ভালো প্রিন্ট আছে।
যাই হোক, তার মানে আগামী 5 বছরে তুই একটা উচ্চ স্তরে নিজেকে দেখতে চাইছি। আর মা বাবা দিদি তো আছেই, হেল্প করছে, পাশে আছে। তারা পাশে থাকলে আর কোনো চিন্তা নেই, তারা পাশে থাকলে নিজেকে এমনিতেই ওপরে মনে হয়। একদম। আর যেটা তুই বললি না যে আমি প্রথম শুটটা কার সাথে করেছিলাম এই মনে পড়ছে না, না না না, খাতা মেনটেন কর, খাতা মেনটেন কর, একটা ডায়েরি মেনটেন কর। ডায়েরিটা কি বলতো, যেটা আমি সবাইকে বলি, প্রতিদিন না 2 মিনিট সময় রাত্রিবেলা খেয়াল কর, শুধু লিখে ফেল আজকে তুই কোথায় শুট করতে গেছিলি, তোর ওখানকার ছোট্ট এক্সপিরিয়েন্স লেখে একটা 2-4 কথায় লেখ, তোর লেখা তুই বুঝতে পারবি। একদম একদম। পেমেন্ট পেলে কত টাকা পেয়েছিস, যদি রেজিস্ট্রেশন দিয়ে কাজ করে থাকিস কত টাকা রেজিস্ট্রেশন দিয়েছিস, আর টোটাল একটা মার্ক কর যে 5-এ আজকের দিনটা তোর কত ভালো গেল। কোনোদিন তো 2 যেতে পারে, কোনোদিন তো 3 যেতে পারে, কোনোদিন তো 5-এ 4.75 যেতে পারে। আর একটা ওয়ার্ড লেখ, দুজনকে বলছি, সেটা আজ তুই ভালো কি করলি। আমরা সব সময় যে সবকিছু খারাপ করি তা তো নয়, তা তো না। ভালো তো কিছু করি। একটা ভালো কিছু করেছি সেটাই লেখ না, একটা ভালো কিছু লেখ, দেখ ভালো কাজ করার নেশা লেগে যাবে। আর তোর ওই ডায়েরিটা যেখানেই লুকোনো থাক, একটা সময় তোরও তো একটা ফ্যামিলি হবে, সেই ফ্যামিলি যখন ওইটা যখন পড়বে, এবং তুই যখন আগামী 1 বছর পর বা 1 মাস পর ওটা যখন দেখবি, তখন তোর মধ্যে দেখবি একটা অদ্ভুত ফিল আসবে, অদ্ভুত ফিল আসবে। এটা ভীষণ জরুরি মানুষের, ঠিক আছে? সব থেকে বড় যেটা তুই পারবি সেটা হলো তুই পরিবারকে স্পেশাল কিছু গিফট করবি, সেটা হলো তোর পারফরমেন্স। তোর পরিবার, তোর মা, তোর পরিবার, পাড়ার লোক বলবে ওটা ওর মা যাচ্ছে, মিলিয়ে নিস, মিলিয়ে নিস। তুই তোর জবে তোর মাইনে প্রতিদিন বাড়বে সেটা নিয়ে কোনো চাপ নেই, হ্যাঁ, তোর জবে তোর মাইনে প্রতিদিন বাড়বে সেটা নিয়ে চাপ নেই, তোর উন্নতি প্রতিদিন হবে সেটা নিয়ে চিন্তা নেই। আমাদের ইন্ডাস্ট্রিকে তুই আগামী 5 বছরে কি কি দিতে চাস? আমি নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে চাই, যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটাকে ইউটিলাইজ করে আমি নিজেকে খুব মানে আমি নিজেকে ওরকম লেভেলে, ওরকম পজিশনে, ওরকম হোর্ডিংসে দেখতে চাই, ওরকম পোস্টার্সে দেখতে চাই। আমি খুব খুব ভালো কাজ করতে চাই। অ্যান্ড একটা হয় না যে কি বলবো, ডেডলি ভাবে সাকসেসফুল হওয়া, সবকিছু অ্যাচিভ করা। আই ওয়ান্ট টু অ্যাচিভ এভরিথিং ইন মাই লাইফ। Yes. একটা মানুষ বলে সবকিছু হয়তো করা সম্ভব না, আমি সবকিছু করব। আমি অনেক ফাইট করেছি, নিজের সাথে ফাইট করেছি, অনেক মানুষের সাথে ফাইট করেছি, দিয়ে আমি আজকের ডেটে আই স্ট্যান্ড লাইভ, আই স্ট্যান্ড বাই মি। তো আমি যখন আছি আমি সব করতে পারবো। অ্যান্ড সবার আগে আমি নিজের প্রতি নিজেকে প্রাউড ফিল করাতে চাই, প্রচন্ডভাবে চাই, যে আমি যাতে এরম ভাবে নিজের থাপথাপিয়ে বলতে পারি দ্যাট ইয়েস আনন্দিতা, ইউ ডিড ইট। সেটাই আমার মোটিভ লাইফে। ওটা হয়ে গেলে আই উইল অ্যাচিভ এভরিথিং। অ্যান্ড এটাই, অনেক ভালো কাজ করার আছে, অনেক অ্যানিমালসদের হেল্প করার আছে। এই ইন্ডাস্ট্রি থেকে যতটা ইনকাম করব, যা করব, সবার ভালো করার আছে, নিজের ভালো করার সাথে সাথে। That's all. তোর দুটো পুষ্টি আছে না? আমার দুটো ইন্ডিজ রয়েছে, দুটোই রেস্কিউড বাচ্চা। দুটোকে আমি রেস্কিউ করেছি, একজন 5 বছর, একজন জাস্ট 5 মাস। বুঝেছিস? মানে তাদের খাওয়া দাওয়া সবকিছু তোকেই তো দেখতে হবে। হ্যাঁ, সমস্তটা আমি। আর अगेन লাইক একটা মানুষের কথা আমি আবার রিপিট করতে চাই, মাই পার্টনার, হি ইজ দেয়ার। কোনো টাইমে হয়তো স্যালারির তো কোনো ঠিক নেই, স্যালারিটা একটা ফিক্স অ্যামাউন্ট, কোনো মান্থে একটু বেশি খরচা হয়ে গেল, তো সেই দিক থেকেও আই গেট হেল্প ফ্রম দ্যাট ভেরি পার্সন। তো ঠিক আছে, ভালো আছি, আরো ভালো থাকতে চাই। একদম, আমরা ভালো থাকতেই এসেছি। একদম। খারাপ তো টুকটাক হয়, খারাপ না থাকলে আর ভালোটা হ্যাঁ, এনজয় করা যায় কি করে? পার্ট অফ লাইফ। আমরা ভালো কিছু করতেই এসেছি, আনন্দে থাকতেই এসেছি। যেটুকু ভগবান আমাদের আনন্দে রাখবেন আমরা সেটুকুতেই খুশি। একদম। বড় কিছু করবো, আমরা বড় কিছু করতে এসেছি, হ্যাঁ, একদম তাই তো? একদম। তোদের দুজনের তরফ থেকে, তোরা দুজন আলাদা আলাদা করে করতে পারিস, আমাকে একটা প্রশ্ন করতে পারিস।
আমি করি না, ইফ ইউ ওয়ান্ট টু করো। করো দেন অসুবিধা নেই। করো করো, অসুবিধা নেই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, আমাকে বিগত অলমোস্ট 1-1.5-2 মাস ধরে তুমি চেনো, আমি কিছু কাজও করেছি, তুমি সেখানে প্রেজেন্ট থেকে সমস্তটাই দেখেছো, আই হোপ রিভিউ নিয়েছো। আমি কিভাবে নিজেকে আরো ইমপ্রুভ করব, এটা আমার একটা প্রশ্ন। আর একটা ছোট্ট প্রশ্ন থাকবে, ওভারঅল আমার ওপরে আমি একটা রিভিউ তোমার থেকে অ্যাজ আ গার্জিয়ান অফ দিস ইন্ডাস্ট্রি চাইছি, যাতে আরো নিজেকে বেটার করতে পারি। বিষয়টা হলো, আমার চোখে আমি না খারাপ কিছু দেখতে পাই না। আমাকে যখন কেউ কাউকে সাজেস্ট বলতে বলে, স্যার ওই লোকটা কেমন, লোকটা খুব ভালো ছবি তোলে রে, জানো স্যার লোকটা বউকে ধরে পেটায়, তো আমি কি করব? আমি কি করব? ক্যামেরা নিয়ে যখন বেরোয় ভাই হেভি ছবি তোলে, হেভি এডিট করে, সঠিক সময়ে কাজও দিয়ে দেয়। জানো স্যার এর থেকে টাকা নিয়েছে, ওর থেকে টাকা নিয়েছে, ওর থেকে টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না। তা আমি কি করব? এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে তোমার কাজটা। সে সাবজেক্টের দিক দিয়ে তোকে বলছি, তোর যে লুকসটা, আমি তোকে প্রথম দিন একটা কথা বলেছিলাম না, তোর এমন ডিমান্ড হবে, তোর মার্কেটে এমন ডিমান্ড হবে, সেই ডিমান্ডটায় তোর একটা সময় মনে হবে যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে এই কাজটাই করি। বাট এটাও তোকে বলেছিলাম যে চাকরিটা ছাড়বি না। না, বলেছিলে। চাকরিটার জন্যই তুই একটা এস্টাবলিশ জায়গায় আছিস, যেখান থেকে তোর মাসে এই ফিক্স টাকাটা আসবে। এবং সব থেকে বড় কথা, তুই চাকরিটা যদি না করিস, তাহলে ওই যে গ্যাপটা থাকবে, ওই গ্যাপের মধ্যে তুই কি করবি? ঘুমোবি, ওইটাই, ফোন টিপবি, ভুলভাল সঙ্গতে মিশবি। বাট কাজটা কিন্তু তোকে সেই সঙ্গটা থেকে বাঁচাবে। একদম। আর যেটুকু তুই কাজ করবি, আমি সব মডেলদেরকে বলছি, চেষ্টা করতে হবে ব্রাইডাল মডেল ছাড়া 4 ঘন্টার বেশি শুট করব না আমরা। ব্রাইডালে যেমন 3 ঘন্টা 2 ঘন্টা সাজতে লেগে যায়, 6 আওয়ার্স লেগে যায়। ব্রাইডাল আর্টিস্টদের আলাদা, কিন্তু ব্রাইডাল ছাড়া যে কোনো শুটের জন্য 4 ঘন্টা বরাদ্দ করো। আচ্ছা, 4 ঘন্টার বেশি শুট করব না। কেন? 4 ঘন্টার বেশি শুট করলে অযথা গল্প হয়, অযথা ইয়ার্কি ফাজলামি হয়, তাই তো? যত কম সময়ের মধ্যে আমি ভালো বেটার পারফর্ম করব, তত আমার কাজের উন্নতি হবে। এবং ফটোগ্রাফারও বারবার তাকে ডাকবে যদি টাইম স্প্যানটা ছোট হয়। আচ্ছা। তোর ক্ষেত্রে যেটা বলছি, তোর যেটা পজিটিভ সেটা হলো তোর লুকস। তোর রাশিগতভাবে তুই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে তছনছ করতে এসছিস। মানে কোনো ফটোগ্রাফার যদি তোকে দেখে নিল, সে তোকে নিয়ে যতক্ষণ না শুট করবে, ততক্ষণ সে তার মাথা থেকে তোকে সরাতে পারবে না। এটা কিন্তু একটা ভগবানের আশীর্বাদ। আর আমি এখনো অবধি তোকে যেটুকু দেখে নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি ছাড়াটা, তাই তো? এটা তোর আগে তুই নিয়ে নে হাতে, তোর মিষ্টি ছাড়া চামচ দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। ওটা ওকে দে। থ্যাংক ইউ সো মাচ। ওনাকে সামনে গিয়ে দে। তো জল খেয়ে খা, আগে জলটা খা, তারপর খা। বিস্কুটটা না এখানে খাওয়া যায় না। বিস্কুট নিবি? নে তো। না, বিস্কিট না, লাগবে না। ঠিক আছে। একটা নে। আমার খুব খিদে পেয়েছে, এখনো উপস্থিত আছি আমি। তোমারই শো, ইউ ক্যান হ্যাভ ইট। আমরাও পারি, তবে এখন থাক, লিপস্টিক খারাপ হয়ে যাবে। তো হাতে নিয়ে বস না, চামচটা নিয়ে নেবো। হ্যাঁ, স্পুনটা নিয়ে নাও। থ্যাংক ইউ। সেক্ষেত্রে তোর থেকে আমি এখনো অবধি যেটুকু দেখেছি, তোর যে এখনো অবধি যে বিহেভিয়ারের ব্যালেন্সটা আছে, আমি এই ব্যাপারেও আশাবাদী যে তুই যতটাই উপরে উঠিস, তোর এই ব্যবহারটা তুই ধরে রাখতে পারবি। আমি চাই। কারণ আমি এর আগে, আমি খুব এগুলো স্টাডি করি, এর আগে আমি 5টা অনিন্দিতা দেখেছি। আচ্ছা। 5টা অনিন্দিতাই জীবনে খুব সফল। আচ্ছা।
একটা অনিন্দিতা আমাকে কেস খাইয়ে দিয়েছে যদিও, যার জন্য আমার কেস চলছে। আমি যার গলা থেকে হার স্ন্যাচ করেছিলাম, একটা বাচ্চা মেয়ে, সে আমার নামে এটা মানে আমার নেগেটিভ, আমার যে শত্রু আছে ইন্ডাস্ট্রিতে, তাকে দিয়ে একটা কেস করিয়েছে যে আমি তার গলা থেকে হার ছিনতাই করেছি। তাও সেটা শোনার না, ভীষণ চাইল্ডিশ একটা ব্যাপার। তাও সেটা শোনার না। আচ্ছা আচ্ছা। সেটার জন্য আমি পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি হয়ে করে এসেছি। আমি পরে কারণ দরকার থেকে শুনবি, নিজেই বলে দিলাম। যাই হোক, তো এখন যেটা তোকে বলছি যে তুই যে স্টেজটায় আছিস, তোকে এই আমাদের ইন্ডাস্ট্রিতে তুই যদি একটু ফোকাস করি, একটু যদি সময় দিস, তাহলে কিন্তু তোর লিমিটটা কিন্তু ওইখানে অনেক দূর। আর তোর নেগেটিভ যেটা, তোর কমিউনিকেশন স্কিল, যেটাকে তোকে পজিটিভ করতে হবে, আচ্ছা, যেটাকে তোকে পজিটিভ করতে হবে। নিজেকে খুব মেনটেন করতে হবে, আর একদম কাজ খুঁজে কাজ পর্যন্ত পৌঁছে যেতে হবে। তার জন্য আমি গাইড করার জন্য আছি। যখন যেটা মনে হবে আমাকে একবার জিজ্ঞেস করে নিবি, যদি সমস্যা হয় তবেই। বাট আগামী বছর আজকের দিনে রথ আর উল্টো রথের মধ্যখানে তোকে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির 30% লোক তোকে চিনে যাবে। অ্যাটলিস্ট 2 লাখ টাকা কামিয়ে নিবি আগামী 1 বছরে দিয়ে এই ইন্ডাস্ট্রিতে। 2 লাখ টাকা, 1 লাখে একটা কপি, ঠিক আছে? 1 লাখে একটা কপি, 2 লাখে দুটো কপি। তুই অনিন্দিতা দি যেটা বললো ওটাই বলার আমারও সেম কোয়েশ্চেন, যে আমি কি মানে কতদূর কি যেতে পারবো, বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনার মনে হয়? ওই যে বললাম খানিকক্ষণ আগে, যেটা তোকে বললাম, তোর সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা হয়তো ওর কাছেও নেই, তোর কাছে আছে। তোর গার্জিয়ান তোর সাথে বসে আছে। এটা কিন্তু এই ভাগ্যটা সবার হয় না। হ্যাঁ, ট্রু। আমার মেয়ে যখন সল্টলেক সিটি সেন্টারে যখন ফ্রেশ মেসের ইয়েতে গেছে, কি বলে, তার আগে একটুখানি কমেন্টসগুলো পড়ে নি। সেটা হলো, আরে আমাদের অলোক লিখেছে গুড ইভিনিং অলোক, বিউটিফুল মডেল অ্যান্ড প্রো জেডিদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলোক, ওদের দুজনকে নিয়েই কাজ করতে হবে কিন্তু। অলোক হেভি ফটোগ্রাফার, সাথে আমাদের অর্গানাইজেশনের অ্যাডমিনও। রাইমা লিখেছে, জেডি স্যার হয়তো আমার ওপর রেগে আছে। কেন, তুই কি করেছিস তোর উপর রেগে থাকবো? তোর মডেলকে বলেছিলাম দুজনকে ডাকবো, ও কিন্তু অলরেডি ওকে কিন্তু ডেকে নিয়েছিস। রাইমা দি কোথা? রাইমা তো 18 বছরের বয়স না ওর। হ্যাঁ, ও আমার সেম এজ। সেম এজ না? বাট দিদিটা আমার বেরিয়ে যায়। গুড ঠিক It's okay. ঠিক। অসীম কুমার পোদ্দার ওয়াচিং। ও দাদা, দুটো মডেল, হেভি মডেল কিন্তু দাদা, ওকে নিয়ে কিন্তু আপনি কালকেই শুট করতে পারবেন, কাল রবিবার। হ্যাঁ, এই অসীম কুমার পোদ্দার স্যার, আচ্ছা। ওনার সাথে রাত্রিবেলায় গিয়ে একবার যোগাযোগ করিস। একদম। উনি ঠিক রবিবারটা আছে। একটা ফ্রি টাইম ওনার কাছে, আচ্ছা। যদি তুই কালকে শুট করতে পারিস। উনি খুব শুধু শুটই করেন না, উনি খুব ভালো পেমেন্টও দেন। ঠিক আছে দাদা? আচ্ছা। অসীম দা আবার ব্রাইডাল কনসেপ্টে কাজ করে না, আচ্ছা, ঠিক আছে? বাট প্রতিদিন কাজের মধ্যে থাকতে হবে তোকে, প্রত্যেক দিন। মানে গ্রুপের মধ্যে তোকে তো অ্যাড করা আছে, হ্যাঁ। ব্রাইডাল যেখানে আছে সেখানে যাব, আর এক কথায় পরিচিতি তৈরি করব। প্রতিদিন রাত্রিবেলা, দুজনকেই বলছি, প্রতিদিন রাত্রি 9টা 11টা দুটো পোস্ট আমরা করবই করব। রিলস করি, যে কোনো কিছু পোস্ট করি। আর অলরেডি তোকে দিয়ে শুরু করানোর প্ল্যানিং চলছে, তোকেও বলছি। আমাদেরকে যে ভগবান সৌন্দর্যটা দিয়েছে, কেন দিয়েছে তিনি দেখাতেই না পারলাম। রিলস কর, গানের রিলস যেগুলো তোরা করিস, সেই মুখ নাড়িয়ে করিস, সেগুলো কর। ওগুলো থেকে তোর পয়সা আসবে কিনা আমি জানি না, বাট যেগুলো কি কনসেপ্টের বলে আমি যেগুলো করি সেগুলো কি বলে, হ্যাঁ, কোনো মোটিভেশনাল। মোটিভেশনাল। মোটিভেশন। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন আছে, করতে পারি?
আমাকে অনেক ফটোগ্রাফাররা বলে কোল্যাব শুটের কথা, তো করতে পারি? হ্যাঁ, কোলাপ শুট তার সাথেই করবি যার প্রোফাইল Quality ভালো, full. কোয়ালিটি ভালো। Quality. কারণ দেখ, আমরা বাজারে গিয়ে 500 আলু কিনলেও আলুটাকে কিন্তু টিপে টিপে দেখে কিনি, একদম। এর মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। আমরা ঢ্যাঁড়স কিনতে গেলেও পেছনটা পটাশ করে ফাটিয়ে দেখি, তাই তো? সুতরাং আমি পেইড শুট করি, আমি কারোর সাথে কোলাপ শুট করতে গেলে আমার ফায়দাটা তো আমি আগে দেখি। না, আমি একটু ইন্টারাপ্ট Okay, করলাম। okay. আমার একটা ভীষণ ফায়দা হচ্ছে, এটা আমার তোমাকেও বলা হয়নি। কুমারদীপ বলে একজন ফটোগ্রাফার আছেন, আচ্ছা। উনি আমাদের গ্রুপেও রয়েছে। তো উনি আমাকে অ্যাপ্রোচ করেছিল ফর আ শুট, কোল্যাব শুট, ওইটা আমি করেছিলাম। অ্যান্ড ওই পার্টিকুলার পিকচারটা, ওই পার্টিকুলার ভিডিওটা ইট ওয়েন্ট ভাইরাল, মানে ভীষণ ভিউজ পেয়েছি, ভীষণ লাইকস পেয়েছি। অ্যান্ড উনি যখন আমার সাথে নিজের অ্যাকাউন্টে আপলোড করেছিল, দেন ইট ওয়াজ ফার্স্ট টাইম বাই হিম যে আয়তা গ্রুপকে উনি মানে ট্যাগ করেছিল। সেখান থেকে আমি নিজের নেক্সট পোস্টগুলোতে উনি আমায় ওইটা সাজেস্ট করেছিলেন, আয়তা গ্রুপকে ট্যাগ করো, ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম, ভেরি বিগ প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আমি আয়তা গ্রুপকে ট্যাগ করা শুরু করেছিলাম, তারপর তো বাকিটা আমি বললাম। তো ওই একটা মানুষ, ওনার কথা না বললেই নয়, কুমারজিৎ খুব ভালো কাজ করে, ভালো ছেলে। এতটা মানে খাটনি করে উনি কাজ করে, আমি কি বলবো। মানে উনি লেজিট মডেলকে মডেলের মতন করে ট্রিট করে। একটা ফটোগ্রাফার হিসেবে যে মানে একটা আউটপুট দিতে হয়, একটা ওভারঅল প্রিপারেশন নিতে হয়, প্রত্যেকটা কর্নার্স থেকে শুরু করে কতটা কি দেখা যাচ্ছে, ফ্রেম কতটা কি, ভীষণ ট্যালেন্টেড, ভেরি গুড ওয়ার্ক। তো তোকে যেটা বলছি সেটা হলো, তুই বলছিস যে ইয়ে করতে পারি কিনা, কোল্যাবস। কোলাপস করতে পারি কিনা। কোলাপস করার আগে কি দেখবো? ফটোগ্রাফারের প্রোফাইল দেখবো। ফটোগ্রাফারের প্রোফাইলে ফটোগ্রাফার কিরকম ছবি তুলেছে, তার লাইক কমেন্টস কি পড়েছে সেটা পরের কথা, তার ছবি তোর পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ জানি এটা হলুদ, এটা ওই এই জন্যই ধোঁয়াটা দিতে চাই না আমি, ঠিক আছে? তোর কাছে অদ্ভুতভাবে তুই তার প্রোফাইলে ঢুকে তার প্রোফাইলটাকে দেখবি। আচ্ছা। প্রথম তুই কতটা স্যাটিসফাই হচ্ছিস তার সাথে, তার ছবি দেখে। এবার ছবি দেখে যখন স্যাটিসফাই হবি, যে ছবিটা তোর ভালো লাগবে, তার নিচের কমেন্টস গুলো গিয়ে পড়। আচ্ছা। ব্যাস, না করার কিছু নেই। একটা ভালো মানুষের সাথে যদি তোর কানেকশন হয়, সে যদি তার প্রোফাইলে তোর ছবি ছাড়ে, সেক্ষেত্রে কি হতে পারে? তোর দেখ, সৎসঙ্গে স্বর্গবাস। তুই একটা ভালো প্রোফাইলের সাথে যদি কানেক্ট থাকিস, তোর কাছে অটোমেটিক তোর ভালো কিছুই আসবে তোর কাছে। এই যে যারা কমেন্টস করছে, এই যে অলোক বলে ছেলেটা, হ্যাঁ, হ্যাঁ। এই যে জয় কর্মকার, এই যে দীপিকা, এদের সঙ্গে তুই যদি কাজ করিস, এদের প্রোফাইলে তোর ছবি ছাড়বে, তোকে ট্যাগ করবে, তোর মার্কেট উঠে যাবে, তোকে মানুষ চিনে যাবে। ভালো মানুষের সাথে সব সময় কানেক্ট হবি। হ্যাঁ, এবার তুই বুঝতে পারছিস যে কথা বলে খুশি হচ্ছিস না, তার প্রোফাইল দেখে খুশি হচ্ছিস না। অনেকে আছে এরকম, নতুন ক্যামেরা কিনেছে, সে তোকে বলছে ম্যাডাম আমার সঙ্গে একটা শুট করুন, এরকম হয়েছেও। হয়েছে তো? হয়েছেও। সেক্ষেত্রেও এটাও খেয়াল করে রাখবি, মানুষকে উপকার করা একদম। অনেক বড় ব্যাপার। কিন্তু আজ তুই সেই বাচ্চাটার বা সেই ছেলেটার সাথে তুই একটা শুট করলি, তার জন্য হয়তো তুই পয়সা পেলি না, হয়তো তুই তার থেকে টিএটাও চেয়ে নেওয়া উচিত, নিলি। তার ছবি দিয়ে, তোর ছবি দিয়ে তার হাতটা পাকলো, তোর ছবি দিয়ে সে একটা সময় বড় হয়ে গেল। ও সারা জীবন যা করবে, তুই এলআইসি এজেন্টের মতন 0.05% হলো কমিশন পাবি ভগবানের থেকে। ট্রু, একদম সত্যি কথা। তুই জীবনে যা যা ভালো করবি, ভালো কাজ করার সুযোগ তো ভগবান সবাইকে দেন না। তোকে যদি ভালো কাজ করার সুযোগ ভগবান তোকে দেন, এটা কিন্তু ব্লেসিংস। আমি রিয়েলাইজও করি ভগবান অলওয়েজ আমার সাথে আছে। আছে। আমার বাড়িতে ছোট্ট তোর- গোপাল আছে। তোর সাথে ভগবান বসে আছে ভাই, আমি এইটুকু বুঝি। যার সাথে বাবা মা কানেক্টেড, সে অনেক পূর্ণ করে। সে সত্যি আমার মা অনেক সাপোর্ট, অনেক একদম। সাপোর্ট। একদম একদম। দাদা লিখেছে, থ্যাঙ্কস জেডিদা, নিশ্চয়ই কাজ তো করবই। ও স্যার আপনি আমাকে দাদা বলবেন না, আমি আপনার কাছে সারা জীবন জেডি হয়েই থাকতে চাই, আর আপনি আমাদের কাছে অসীম দায়ী থাকবেন, ঠিক আছে? বাট দাদা মানে
আমি চাইবো আগামী সপ্তাহের মধ্যে ওর সাথে আপনার একটা কাজ, সেই লেভেলের কাজ করে দাদা, সেই লেভেলের কাজ করে, সেই লেভেল, আমি অলরেডি এক্সাইটেড দেন। যেটা ফটোগ্রাফারদের সাথে, ফটোগ্রাফাররা হচ্ছে একটা মডেলের কাছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। সুতরাং সেই মানুষটার মধ্যে যখন তুই ভবিষ্যৎ দেখতে পাবি, যে আমি যদি ওর সাথে এক সেকেন্ডের জন্য চিৎকার করি, দেখ তুই কথা বললেই বুঝে যাবি, আমাদের মেয়েরা অনেক বেশি সেন্সিটিভ, হ্যাঁ হ্যাঁ আমরা বুঝে যাই উল্টো দিকের লোকের কথা শুনলে হ্যাঁ। যে তার ইন্টেনশন কি। আচ্ছা আচ্ছা তার ইন্টেনশন যদি ছবি হয়, তার ইন্টেনশন যদি আমার কাজ হয়, তাহলে আমি তার সাথে কাজ করব। সবে তো তোর 2 বছর, হ্যাঁ আগামী আরো 1 বছর কোলাপ করবি, মানে বুঝে বুঝি বুঝে একটা সময় দেখবি তোকে 5,000 টাকা দিয়ে লোকে রাখবে, 5,000 টাকা দিয়ে লোকে রাখবে। একটা মেয়ে সাত তাড়াতাড়ি বিয়ে করে, বিয়ের চক্করে পড়ে নিজেকে গন্ডগোল করে ফেললো। একটা মেয়ে, আমি ওর নামটা ভুলে গেছি, আমাকে বাপি বলে রাখতো। মেয়েটা এতটা সুন্দর দেখতে ছিল, দেখাচ্ছি তোকে। এই যে মেয়েটা, মিষ্টি দেখতে। জানি না দেখা যাচ্ছে কিনা, এতটা লেন্সের ক্ষমতা কিনা। এ শুধু ব্রাইডালই করতো। আচ্ছা আচ্ছা একটা ব্রাইডাল করার জন্য ও 2,000, 3,000, 4,000, 5,000 টাকা নিত। আচ্ছা আচ্ছা আমার শোতে বসেছে তো বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ এখানকার পর থেকে ওর জীবনে এমন একটা টার্ন এলো যে ও ভগবানের আশীর্বাদে ব্রাইডাল শুট করে 3,000 থেকে 5,000 টাকা নিত। আসামের একটা কাজ পেল, কলকাতা থেকে আসামে গিয়ে 15 দিন ওই যে ইয়ে হয় না, ওই যে ওই স্টুডেন্ট এক্সামে, স্টুডেন্ট এক্সাম, হ্যাঁ হ্যাঁ 15 দিনের স্টুডেন্ট এক্সামে ওকে ইনভাইট করা হলো। আচ্ছা আমাকে জিজ্ঞেস করলো, আমাকে বড় বাবা বলতো, বড় বাবা আমি কি যাবো? অবশ্যই যাবি, তুমি একটু মাকে বলো না, মা আমাকে ছাড়ছে না। মাকে বললাম, শুনুন আমাদের বাচ্চাদেরকে কেউ ভোরকে কোথাও নিয়ে যেতে পারবে না, আমাদের বাচ্চাদেরকে আমরা জানি আমাদের কোনখানে গিয়ে স্টপ করতে হয়, আমরা জানি। আমরা মাথা খেতে এসেছি, আমাদের মাথা কেউ খেতে আসবে, আমাদের মাথা কেউ খেতে পারবে না। ঠিক বললাম তো? তাই তো? কি রে, কিছু বলছিস না কেন? না আমি শুনছি, আমি এনজয় করছি বেশ। সাবজেক্ট এটা যে সেই মেয়েটা আসামে গিয়ে 15 দিনের কাজ করতে গেল। 15 দিনে সে কত পেমেন্ট পাবে? 15 দিনে এক দিনে ওর 5,000 টাকা করে, 5-15 75,000 টাকা পাবে। আমি বললাম, তুই থাকবি কোথায়, খাবি কোথায়? বলে, স্যার আমার ওখানে একটা বান্ধবীর বাড়ি আছে, আমি ওর বাড়িতে গিয়ে থাকবো। আচ্ছা আমি বললাম, ওর বাড়িতে গিয়ে কেন থাকবি? যদি ওর বাড়িতে গিয়ে থাকিসও তাহলে তুই চার্জেসটা বাড়িয়ে দে, কারণ যে অর্গানাইজার তোকে নিয়ে যাচ্ছে তোকে একটা হোটেল দেবে, তোকে 4 বেলা খাবার দেবে, তার মানে একটা হোটেলের মিনিমাম রেট 1200 থেকে 1500 টাকা, 1500, হ্যাঁ। আর তোর সারাদিনের খেতে মোটামুটি 500 টাকাই ধরলাম, 2,000 টাকা, তাহলে 15 দুগুণে 30,000 টাকা তোর আরো পেমেন্ট পাওয়ার কথা। ও বললো, বলবো? আমি বললাম, বল। তাদের অর্গানাইজারকে বললো, অর্গানাইজার বললো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন করছি। 1 ঘন্টা করে ফোন করে বললো, ঠিক আছে, আমাদের তো সত্যি সত্যি অ্যাকোমোডেশন দেওয়ার কথা। আমি অর্গানাইজারের সাথে কথা বললাম, আমি বললাম, দেখুন মেয়েটা যদি ওখানে একা থাকে, তাহলে আপনাদের ওখানে কাজ করার পরে মেয়েটা যতক্ষণ একা থাকবে ততক্ষণ আপনাদের টেনশন থাকবে, টেনশনটাকে উড়িয়ে দিন, দায়িত্বটা ওনাদের, টেনশনটাকে উড়িয়ে দিন। মেয়েটা যদি মেয়েটার বন্ধুর বাড়িতে থাকে আর আপনাদেরকে যদি সেই টাকাটা না দিতে, টাকাটা যদি আপনি ধরে দিয়ে দেন, তাহলে মেয়েটাও 2 টাকা দেখতে পেলো, মেয়েটাও 2 টাকা দেখতে পেলো, আর মেয়েটা আপনাদের কোনো টেনশন থাকলো না। ছুতে তো ওনাদের যাচ্ছে এর জন্য। মেয়েটা টোটাল 15 দিন কাজ করে 1 লাখ টাকা নিয়ে ফিরলো। বাহ। আইফোন 12 কিনলো ওই কাজটা দিয়ে। যাই হোক, ওই যে বললাম, সবাই একটা সময় ভুলে যায়, যখন গ্রাফ এরম করে ওঠে তখন মানুষ ভুলে যায়। বাট ঠিক আছে, আমি ওটাও এনজয় করি, আমি এনজয় করি কিরকম, মানে ব্যাপারটা হচ্ছে আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, তো সবাইকে কি আমি ধ্যান দিতে পারবো নাকি? যারা আমার থেকে ধ্যান চাইবে তাদেরকে ধ্যান দেবো, সবাইকে ধ্যান দিতে পারবো নাকি? সাবজেক্ট ইজ দ্যাট। যাই হোক, আমাদের আর মাত্র 15 মিনিট সময় আছে আমাদের কাছে। দেখ
1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। সময় বোঝা গেল না। বোঝা বোঝা গেল গেল। না। এত গল্প একদম করেছি বোঝা গেল। আমরা। এখনো অবধি নেগেটিভ মোমেন্টস কি আছে দুজনকেই বলছি। বলবে, তুমি বলো আগে। নেগেটিভ ঠিক বলবো না, বিকজ কেউ ইচ্ছে করে নেগেটিভ ব্যাপারটা করে না যখন অ্যাটলিস্ট আমরা এই প্রফেশনে আছি। তবে কোনো একটা পার্টিকুলার শুটে একটু অ্যারেঞ্জমেন্টে একটু গন্ডগোলের ব্যাপার হয়েছিল, স্পেশালি ইন আউটফিটস অ্যান্ড জুয়েলারিস কিছু কম পড়ে গিয়েছিল। তো ওই মেকআপ করে রেডি হয়ে এদিকে ফটোগ্রাফারের তাড়াহুড়োরও একটা ব্যাপার থাকে, অবভিয়াসলি হি অর শি অলসো বিকামস টায়ার্ড। তো সেখানে মানে যেহেতু অ্যারেঞ্জমেন্টের একটু অভাব ছিল, তো ওইটা আমার কাছে খুব অসুবিধাজনক হয়ে গেছিল। বাট অ্যাট দ্য এন্ড সবকিছু ভালো হয়েছে। তো ওইটা নেগেটিভ হয়েও ঠিকঠাক নেগেটিভ নয়, এইটাই ছোট্ট একটা ব্যাপার, কোনো কমপ্লেন নেই, কোনো প্রবলেমের ব্যাপার নেই। সব থেকে বড় জিনিস, হ্যাঁ। একটা আর্টিস্টকে হুম। তার মনের ভেতরে যতই খারাপ সিচুয়েশন থাকুক, তার মন যতই খারাপ থাকুক, তাকে ক্যামেরার সামনে কিন্তু হাসি মুখটা দিতে হয়, তাই তো? কোনো কাজ 100% পারফেক্ট হতে পারে না। হ্যাঁ। এআর রহমানের প্রোগ্রামে এমন বিশৃঙ্খলা হয়েছিল যে মানুষ বলছে ভাই এটাও হতে পারে এআর রহমানের মতন একটা প্রোগ্রামে। হুম। সেরকমই যে শুটের কথা তুই বলছিস, আমি কোনো নির্দিষ্ট শুট জানি না, বাট হুম। যখন তুই একটা যে শুটটাই গেছিলি সেই শুটটার রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম 700-800 হাজারের মধ্যে হতে পারে, সেখানে একটা ওই রকম মেকআপ আর্টিস্ট হ্যাঁ। মেকআপ করা, ওই রকম ভাবে সিচুয়েশন মেনটেন করা, একটা ড্রেসকে দুজনকে পরানো, যদি সেই জায়গাতে যদি তোর অ্যারেঞ্জমেন্টের সঠিক থাকতো তাহলে ওইটার রেটটাই হয়ে যেত 3000 টাকা। কেন? তাকে আরো বড় জায়গা নিতে হতো, তাকে একটা ড্রেস একজনের ওপরে বরাদ্দ করতে হতো, একটা ফটোগ্রাফার 5 জনকে ছবি তুলতো। না সেটাই অবশ্যই। জীবনে সব থেকে বড় জিনিস যেটা শিখতে হয়, অ্যাডজাস্টমেন্ট, যেটা আমাদের ছেলেদের মধ্যে কম থাকে, ভগবান মেয়েদের মধ্যে অনেক বেশি দিয়ে পাঠায় সেটা, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ। কখনো এখনো তোরা কখনো সিরিয়ালের শুটিং করিসনি? আমার কাছে অ্যাপ্রোচ এসেছিল, বাট এসছিল মা, আর তুই সকাল 7টার সময় কল টাইমে গিয়ে পৌঁছবি, 7টার মধ্যে তোকে ঢুকতে হবে, পোহা ব্রেড দিয়ে ব্রেকফাস্ট শুরু করতে হবে, যখন ছাড়বে তখন রাত 10টা। সারাদিনে প্রচুর খাওয়াবে, কিন্তু হাই তুলতে তুলতে আচ্ছা। ঘুম, তোর মা বলবে তুই একটু ঘুমো, তুই একটু ঘুমো, আমি আছি আমি আছি, আমি তোকে বলে দেবো ডাকলে। যখন ঘুমিয়ে উঠলি দেখবি মুখের মধ্যে স্মেল চলে এলো, ঘুমের পরে যে একটা মুখে একটা গন্ধ হয় সেরকম মুখে গন্ধ চলে এলো, কিন্তু শুটের ডাক এলো না। সারাদিনে হয়তো একটা সিন করাবে বা 2টো সিন করাবে, সারাটা দিন বসিয়ে রাখবে, ফোন কতক্ষণ টিপবি। শর্ট ফিল্ম গুলো হয় না, ওই শর্ট ফিল্ম থেকে আমাকে একজন মানে ফেসবুক থেকে কানেক্ট করেছিল আমার সাথে। তারপরে বলেও ছিল টলিগঞ্জের ওখানে ইন্টারভিউ হবে, তুমি মা বাবাকে নিয়ে এসো। হ্যাঁ, তো আমি বলেছিলাম ঠিক আছে, টাইম হলে আমি ওখানে যাবো। তারপরে আর যাওয়া হয়নি। সে আমাকে অনেকবার অ্যাপ্রোচ করেছিল করার জন্য, বাট আমি করিনি। ওটা কোল্যাপসেই ছিল। যখনই এরকম টাইপের কিছু হবে বলবি আগে আপনারা কি কাজ করেছেন প্লিজ একটু দেখাবেন, আগে কি কাজ করেছেন, আগের কাজ। যদি বলে নতুন তাহলে আলাদা কথা, আচ্ছা। আগে কি কাজ করেছেন। আর চেষ্টা করিস, শর্ট ফিল্ম মানেই হচ্ছে, কিন্তু শর্ট ফিল্ম মানেই এখন মানুষ বোঝে অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে, সুতরাং ভালো করে আগে কিন্তু কথা বলে নিবি যে আমি কিন্তু এইটা করতে পারি বা এইটা করতে পারি না, বা আমি ওইটু পাই কমফোর্ট, ওইটাই কমফোর্ট নয়, এগুলো কিন্তু জেনে নিবি। বুঝতে পারছি। আর যদি কখনো জানতে সব অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবি আমাকে একটা মেসেজ করে রাখার, হ্যাঁ, আপনি তো তাদের আছেন, স্যার। তাদের নাম বা প্রোফাইল আইডি দিয়ে আমাকে একটা মেসেজ করে রাখবি, আমি দেখবি ঠিক সময় উত্তর দিয়ে দেবো। ঠিক আছে। আর যখন কোথাও কোনো প্রবলেম হবে মনে করবি খালি একটা কথা তো ইউজ করতে পারবি, যেটি স্যার আমাকে মেয়ে বলে, বাস। আশা করি নেগেটিভ যে ওয়েটা আসবে সেটা কেটে যাবে। কেটে যাবে। হ্যাঁ। এবং তার মানে এটা নয় যে তোকে কেউ কাজ দেবে না, মানে তোকে ভয় পেয়ে যাবে কাজ করতে না, এটাই তারা ভাববে
যে না এর সাথে আমরা যেটা ভাবছি হয়তো সেটা করা যাবে, প্রফেশনালিজমটা মেইনটেইন রাখবে, ওটা মেনটেন করবে, খুব ওটা জরুরি maintain করবে, এটা যেটা at least জরুরি। আমাদের ইন্ডাস্ট্রিতে। যেটা জরুরি। ঠিক আছে, তোর নেগেটিভটাকে কাটিয়ে দিলাম, ওটা তোর জীবনে নেগেটিভ ছিল না, না ওইটা ছিল না, ওটা তুমি negative ছিল আমায় না। ওটা অ্যাডজাস্ট বুঝিয়েছো, করা, একদম। ওটা অ্যাডজাস্ট করা। না, পরে আমি রিয়েলাইজ করলাম যে ঠিক আছে, কিন্তু- ওনারও একটা ওখানে ইনভেস্টমেন্টের কিন্তু ব্যাপার ভাই একটা আছে। কথা বলি, যা ছবি তুই পেয়েছিস, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমার আইপ্যাড খোল, তো সব ছবি আছে ওখানে। আমি সুতরাং এখনো পাইনি এডিটেড পিকচার্স গুলো। তুই যেগুলো দিয়েছিস হ্যাঁ সেগুলো সেইগুলো প্রত্যেকটা অসাধারণ ছবি এসেছে। অসাধারণ হয়েছে। সারাদিন পরে খাটাখাটনির পর যখন আউটপুটটা ভালো বেরোয়, ভালো, হ্যাঁ, খুব এর থেকে ভালো ভালো লাগে, কিছু পাওয়ার নেই। একদম। তুই সারাদিন, তোকে খানিকক্ষণ পর পর এসে চা দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, তোকে মাথা চুলকে দিচ্ছে, তুই ছবি দেখলি ব্ল্যাক, হ্যাঁ, কিছু দেখা হ্যাঁ। যাচ্ছে না, True. তখন তুই কি বলতিস? আরো- ওটাকে মিসম্যানেজমেন্ট তো আরো- বলতিস একদম, না, একদম। কিছু না কিছুতে বলতিস। না আমি খুব খুশি, আমি চাইছি না নেগেটিভ সাইডটা দেখতে, তুমি এটাই শিখিয়েছো, তো আমি এটা ইট ইজ নেগেটিভ হেল্পিং সাইড কিছু হয় না, হয় না। যেটা নেগেটিভ মনে হবে, যেটা নেগেটিভ মনে হবে তার মধ্যে থেকেও ভগবান তোকে কিছু না কিছু পজিটিভ দেবে। কি দেবে বলতো? অভিজ্ঞতা দেবে, হ্যাঁ, অভিজ্ঞতা দেবে। ওই নেগেটিভটাই আমাদের অনেক কিছু মানে শেখায়, অনেক আর কি। কিছু শেখায়। অনেক কিছু শেখায়। যেমন আমার লাইফেও অনেক নেগেটিভ, নেগেটিভটা বল। হ্যাঁ, আমার এই ইন্ডাস্ট্রিতেই আছে। যেমন ধরুন আমি এক জায়গায় শুটে গেছিলাম, জায়গাটা বলছি কাঁচরাপাড়াতে 2-3 বার শুটে গেছি। তো ওইখানে একটা স্টুডিওতে আমি যখন কাজ করতে যাই, তো ওখানে দেখুন যেহেতু রেজিস্ট্রেশন নিয়ে সবাই শুট করছে, তো এবার ওইখানে অনেকে থাকে, তো ওইখানে মানে অনেকের সাথে আলাপও হয়, ভালো লাগে, কথাবার্তা হয়। তো ওইখানে যে একজন মেকআপ আর্টিস্ট ছিল, সে আমাকে সাজিয়েছিল, তো আর পছন্দ হয়নি, মানে একটা মুসলিম লুকের ওপর ছিল। এবার আমার ওপরে সবাই মানে সব মেকআপ আর্টিস্টরা বলে তোমার ওপর যে কোনো লুক করবো তোমাকে ভালো ভালো লাগবে, লাগবে। তো আমি কোনোদিনও মুসলিম লুক করিনি, ট্রাই করিনি, আমার ভালো লাগে না আর কি। যেহেতু আমি বেঙ্গলি ব্রাইডালটাই বেশি করি, তো ওটাই করতাম। তো আমাকে বললো তুমি করতে পারো, ভালো লাগবে, তো আমি করি, তার কথা শুনে করি। সে পুরো মেকআপটাই মানে তার নিজের মতন করে করেছিল। তো আমি বলছিলাম যে দেখে এভাবে হবে না। দেখুন আমরাও অনেক দিন ধরে কাজের মধ্যে আছি, তো আমরাও না মেকআপের কিছুটা বুঝে গেছি, মানে না, এটা definitely. এটা মানে আইব্রোটা এরকম ভাবে ডিফাইন করলে ভালো লাগবে, বা আমার উপরে কোন লুকটা যাবে আমি একটু বেটার বুঝতে না, পারবো। এটাতে আবার একটা সমস্যা হয়, এটাতে মেকআপ আর্টিস্ট একটু রেগে যায়। রেগে যায়, হ্যাঁ, ওটা হয়েছিল ওই দিনকে রেগে আমার যায়। সাথে, যে আমি বলছিলাম যে এই আই মেকআপটা আমার উপরে ভালো লাগবে না। এবার আইয়েরও একটা ব্যাপার আছে, যাদের একটু বড় আই না, তাদের ওপরে সব রকমের আই মেকআপ করলে ভালো লাগবে। এবার আমার ওপরে কি বলুন তো, সে করেছিল একটা কাট ক্রিস, যা মুসলিম লুকের সাথে যায় খুব, কাট ক্রিস করেছিল। তো ঠিক আছে, আমি তাকে কিছু বলিনি, একটু বেশি অরেঞ্জেস করে ফেলেছিল। এবং আমাকে যে ড্রেসটা পরিয়েছিল সেই দিনকে আমি ওয়েট করেছিলাম 5টা অবধি, যেখানে আমাকে ছাড়ার কথা 6টায়, 5টা অবধি আমি তখন ড্রেস পাইনি, যেহেতু আগেও মানে অনেকে পরছে ড্রেসটা, তো পাইনি। তো ওটাই একটা ব্যাড ইনসিডেন্ট ছিল আমার সাথে ঘটা। খানিকক্ষণ আগে যেটা বললাম, হ্যাঁ। এই সিচুয়েশন গুলোকে যত হ্যান্ডেল করতে পারবি, তত তোর ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু আমি এখনো ফটোজও পাইনি, এখনো পাইনি। এইটা খারাপ, এইটা ফটোস খারাপ। না পাওয়া। এখনো তবে পাইনি। রেজিস্ট্রেশন দিয়ে করেছিলি তো? না, আমি রেজিস্ট্রেশন দিয়ে করিস তাই তো? দেখ, আমি খুব শিগগিরই একটা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করছি ইন্ডাস্ট্রিতে। সেটা হলো এই যে আমরা রেজিস্ট্রেশন দিয়ে শুট করব, এখানেও পয়সা যেটা আমরা দেব না, সেটাকে খুব ভাগ ভাগ করে দেব। অ্যাডভান্স করব, রেজিস্ট্রেশন শুটের জন্য যাব, অ্যাডভান্স করব 25% দেবো, শুটের দিন 50% দেবো, Divide করে। হ্যাঁ একদম একদম। বাকি 25% যেদিনকে আমাকে ইয়ে তৈরি করে দেবে, Photos। ফটোজ আমাকে তুমি কমপ্লিট দেবে, সেদিনকে পেমেন্ট করবো। মানে 3 ভাগে তো? 3 ভাগে। এই রুলস অ্যান্ড রেগুলেশনটা আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আউটবাস্ট করব। এটা হওয়া উচিত, কারণ আমার কাছে সারাদিনে যদি 10টা কমপ্লেন আসে, 6টা কমপ্লেন স্যার এখনো ছবি পায়নি, স্যার এখনো ছবি পায়নি। এটা স্যার আপনি যে ছবিগুলো আপনি যখন এটা তুলেছিলেন, এখনো আমি face করি। আপনি এসে যে ছবিগুলো তুলেছিলেন, বলছে আপনি এসে যে ছবিগুলো তুলেছিলেন সেইটা দিয়েই চালাচ্ছি। এটা কিন্তু খুব হেল্প করে, মানে করে, তুমি হ্যাঁ। প্রত্যেকটা মানুষের এই প্রিভিলেজটা দাও, সবার কাছে সবার পিকচার্স থাকে, সবার গ্রুপে পিকচার্স থাকে, সিঙ্গেল পিকচার্সও থাকে, তোমার সাথেও থাকে, এই রোর সবার থাকে। ইটস আ আসলে ভেরি গুড আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে, আমি তো ক্যামেরা হাত দিই না। আমি এই ক্যামেরা, যেটা আমি ফটোগ্রাফার থেকেই তো এই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছি, আমি ফটোগ্রাফারদের জন্য এটা ডেডিকেট করেছি যে আমি কখনো ক্যামেরায় হাত দেবো না। আচ্ছা, আমার তো ছবি তোলার জন্য হাত চুলকোয়, যে কারণেই এইটাই আমার ইনভেস্টমেন্ট, আমার গ্যাজেট হচ্ছে আমার ইনভেস্টমেন্ট।
যেখানে আমি ছবি তুলে আনবো, মানুষ দেখে বলবে ওয়াও। তোদের যেদিকে ছবিটা তুলে দিলাম সেদিকে হ্যাঁ। অন্বেষা ছিল, মানে অন্বেষাকে দেখেছিলি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মেয়েটা। আচ্ছা মেয়েটার ও 11-এ পড়ে। 11-এ হ্যাঁ, পড়ে। আমি ওর সাথে কথা বললাম নিজেই যে তুমি কিসে পড়ো, তখন বলছি 11-এ পড়ি। ও আমার হেভি ফ্যান, আমার হেভি ফ্যান। ওর অনেক কটা পিক্স বেরিয়েছে আমি দেখলাম। ও এখনো ছবি পায়নি? আচ্ছা, ও এখনো আচ্ছা। ছবি তোরা ছবি পেয়েছিস? না আমরা এখনো পাই। পাইনি, ছবি পাইনি। না আমরা এমনি র ফটোস গুলো পেয়েছি। Raw photos পেয়েছি। হ্যাঁ, এডিটেড গুলো এখনো ওই পাই। আমাকে বলছিল স্যার তোমার ফটোতেই আমার চলছে। সেটাই আমাদের না, ভগবান সব থেকে বড় জিনিস যেটা আমাদের শিখিয়েছেন, শেখাচ্ছেন, সেটা হলো আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে। একদম। সুস্মিতা লিখেছে, হাই সুস্মিতা, হ্যালো অল অফ ইউ। সুস্মিতা দত্ত, Hi. মেকআপ আর্টিস্ট। তুই মনে হয় সুস্মিতাকে চিনিস না? সুস্মিতাকে চিনিস না? প্রোফাইল দেখলে মেবি হ্যাঁ চিনতে চিনবি। পারবে। ওই আগের দিন লাইভ করে গেছে আমার আচ্ছা। আমার এখানে। তো যাই হোক, প্রোফাইল দেখলে ধৈর্যটা এটাই হ্যাঁ। যে কোনো কিছু থেকে বিরক্ত হব না। আচ্ছা। যেটা তোর বিরক্ত লাগবে মনে হবে, সেটাকে না খানিকক্ষণ চুপ করে ব্যাক কাউন্টিং করবি, আচ্ছা। যে ওই অর্গানাইজারটা ওর মাথার উপর এখন কি চলছে। হুম। আর সব জায়গায় রেজিস্ট্রেশন চার্জটা এত কম যে একটা ড্রেসকে দুজনকে পড়াচ্ছে, তিনজনকে পড়াচ্ছে, একটা জুয়েলারি দুজনকে পড়াচ্ছে, তিনজনকে পড়াচ্ছে, তাহলে তো পোষাবে না। না। একটা ড্রেস জুয়েলারি নিয়ে 1000 টাকা ভাড়া হয়তো, হ্যাঁ। এবার রেজিস্ট্রেশনই রাখছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা। হুম। তো কোথা থেকে দেবে? হ্যাঁ, 800 অবধি লাস্ট রাখে। তারপরে যদি কাউকে ভালো খাবার না দেয় তাহলে আমার কল যাবে তার কাছে, হুম। কি রে শুট করিয়েছিস, খেতে দিসনি বাচ্চাগুলোকে, আমার কাছে এই কমপ্লেনটা চলেই আসে। এবার তাদেরকে 100 টাকা খাবারের পেছনে খরচা করতে হবে, হ্যাঁ। স্টুডিওর পেছনে খরচা করতে হবে, তার সেখানে যদি photographer রিপিট আছে। ফটোগ্রাফার আছে, একটা ফটোগ্রাফারই তো পার ছবিতে 400 টাকা নিয়ে নেয়, 400 টাকা 450 টাকা নিয়ে নেয়, হুম। কোথা থেকে দেবে? সেটাই। তখনই মিসম্যানেজমেন্ট গুলো, এইটাকে মিসম্যানেজমেন্ট মনে হয়। না, আমি আরেকটা জিনিস একটু ইনক্লুড করি ম্যানেজমেন্টের দিক থেকে, মানে হুএভার ইজ দেয়ার, সে যদি আরেকটুখানি সময় দিয়ে নিজের মাথার মধ্যে একটা ব্রেন স্টর্মিং করে নেয় যে আমি এইভাবে ডিভাইড করব ব্যাপারগুলোকে, আমি পার মডেলকে এতটা সময় দিয়ে দেব, এর মধ্যে এই ইকুইপমেন্টস গুলো ইউজ করে ট্রান্সফারস টু দ্য সেকেন্ড পার্সন, এই ম্যানেজমেন্ট গুলো একটুখানি মেনটেন করাটা দরকার। এটাতে কি আরো বেটার হবে, কারণ আমি অ্যাজ আ মডেল আমি 1 ঘন্টা সময় নিয়ে একটা শুট করছি, সেখানে আমার আউটফিটটা তোমার পরার আছে, অ্যান্ড সেখানে তুমি 15 মিনিটস পাচ্ছ, 5 মিনিটে আউটফিটটা পরতে হবে, 10 মিনিটে শুট করতে হবে, বিকজ ফটোগ্রাফার ইজ ডান, মানে ওর হয়ে গেছে, ও আর পারছে না। পারছে না, হ্যাঁ। সেই টাইমস গুলোতে একটু অসুবিধা হয়, আদারওয়াইজ আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। আমি অ্যাডজাস্টমেন্ট করলে লাইক ইটস আ গুড থিং, বাট এই ছোট ছোট জিনিসগুলো একটু এই কয়েকদিন আগে better একটা হলে। শুট ছিল আমার, ওটা রেজিস্ট্রেশন চার্জ দিয়েই করেছিলাম। ওইখানে আমার ফটোস, আমি কালকে ফটো পেয়েছি, বাট মনের মতন না। না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি অর্গানাইজারকে বলেছিলাম যে এটাকেও মেনে নিবি। কিরকম মেনে নিবি? ভেবে নিবি আমি 10টা কাজ করেছি, আমি যদি ফার্স্ট ডিভিশন কত পার্সেন্টে হয়, 60% তো, 60% তো ভেবে নিবি আমি 60% ভালো পাবো, 40% নেগেটিভ ধরেই চলবি, তাহলে তোর এক্সপেকটেশনে কখনো প্রবলেম হবে না। এটাই হলো মূল কথা। এবার তোকে বলি, হ্যাঁ, তুই মানে ট্রেনে সফর করিস না? মানে ট্রেনে সফর করিস তো? খুব রেয়ার। মানে ট্রেনে উঠিস? আমার ফোবিয়া আছে ট্রেনে ট্রেনে। ফোবিয়া আছে। ফ্লাইটে উঠেছিস? হ্যাঁ। ফ্লাইটে উঠিস তো? হ্যাঁ। আচ্ছা, ট্রেন কতক্ষণ লেট, ট্রেন লেট করে? না, আমি তো হোম টাউনে ওই বাসে করে ট্রাভেল বাসে করি। করে যাতায়াত করিস? বাস লেট করে না খুব একটা, না, তাই তো? ও একদম যদি express জ্যাম timing থাকে এ। তাহলে যদি হয় না, কিছু কিছু ব্র্যান্ডস আছে ওরা ভীষণ টাইম ম্যানেজমেন্ট করে। ইন্ডিয়ান রেলওয়ে হ্যাঁ। যাদের টোটাল ক্যালকুলেশনের উপরেই সবকিছু, হুম। সেখানে ইন্ডিয়ান রেলওয়ে এই মুহূর্তে প্রতিদিন যা ট্রেন চলে সেখানে 10% তাদের টাইমিং এর গন্ডগোল হয়। ফ্লাইট, কালকে আমার মেয়ের ফ্লাইট ছিল 4:15, 4:47 ছাড়লো, তার মানে আচ্ছা। হ্যাঁ, 30 মিনিট। ডিলে হয়। আমাদের মডেল মেকআপ আর্টিস্টরা হ্যাঁ। মিনিমাম ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেটে আসে, হ্যাঁ। কারণ সবাই রাত্রিবেলা 3টে অবধি জেগে থাকে, সকালবেলা ঘুমোয় এবং ল্যাদ খেয়ে দেরি করে আসে।
এটা সেখানে একটা মানুষ কি করে টাইম মেনটেন করবে? ওই শুটসের ওখানে না হয় না, যতটাই আমরা ভাবি যে মানে ম্যানেজ করে কাজ করব, বাট হয়ে ওঠে না। কারণ কি এত জনের মাঝখানে মিনিমাম একটা মানে শুটে 50 জন তো থাকেই না স্যার, 50 জনের বেশি হয়ে যায় অনেক সময় মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে। হ্যাঁ তো হয়ে যায়। সব থেকে বড় কথা কি অ্যাকোমোডেশন, প্রত্যেকটা স্টুডিও এইরকম একটা 300 স্কোয়ার ফুটের জায়গার মধ্যে, হ্যাঁ হ্যাঁ 300 স্কোয়ার ফুটের জায়গার মধ্যে জায়গা নেই, জায়গা নেই। সেইখানে এতগুলো মানুষ। তারপরে অনেকে আবার কি করে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট শিফটের যারা এলো তারা সেকেন্ড শিফটের সময় এলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা এটা হয়েছে। হয়। আবার যারা প্রথমে যারা একদম আসে তারা হলো গিয়ে সেকেন্ড শিফেও কাজ করছে, সেকেন্ড শিফটে কাজ করছে। হ্যাঁ এরকম হয়। ভেরি ট্রু। সুতরাং যে অর্গানাইজ করে, অর্গানাইজার হওয়া এর থেকে বড় চ্যালেঞ্জ কিছু হয় না। তাও এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ছেলে মেয়েগুলো কাজ করছে, এদের আমি তো এদেরকে সবসময় কুল থাকতে বলি। ফোন করবো যে স্যার এতগুলো মেয়ে ক্যান্সেল করেছে স্যার। আমি বললাম কিচ্ছু হয়নি, আমি তো তোকে বলেইছিলাম 20% ক্যান্সেলেশন ধরে রাখবি, 20% ক্যান্সেলেশন ধরে রাখবি। স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, 20%ই ক্যান্সেলেশন হয়েছে। 20% ক্যান্সেলেশনই হয়, আচ্ছা বাট তোর শুট কিন্তু নেমে যাবে, হুম শুট ঠিক ভালো হবে। হুম ঠিক সেরকম যে যে কাজটা করে না, সেই কাজটার হ্যাঁ। যে সিচুয়েশনটা সে বুঝতে পারে না। বুঝতে পারেন। তুই যদি একটা অর্গানাইজার হয়ে কাজ করিস না, তুই অর্গানাইজার হ, আমি তোকে সব রকম হেল্প করছি। তুই একটা অর্গানাইজার হওয়ার পরে তোর ধৈর্য চলে যাবে। হুম তুই বাড়িতে কিছু পয়সা ফেরত নিয়ে যেতে পারবি, সেটা তো পারবি না, উল্টে তোর পকেট থেকে পয়সা চলে যাবে, সেটাও একটা ঘটনা। আচ্ছা আর একটা ফল হচ্ছে তুই বিরক্ত হয়ে যাবি, এত দেরি করে আসবে। হুম। আমার নিজের চোখে দেখা, আমি ফার্স্ট আমি যেদিনকে রাইমাকে দেখেছি ওই দিনকে আমি যখন আমাকে আমার মেকআপ আর্টিস্ট বলছো ও তোমার বয়সী, আমি ওকে দিদি দিদি বলেই বলছিলাম। এবার আমার না মানে সবাইকে দিদি দাদা এটা আমার মন থেকে হ্যাঁ, চলে এটা আসে। হয়। দিদি Out of দাদা, respect হ্যাঁ তো হয় রেসপেক্ট, ওটা। মানে আমি কাউকে মানে হ্যাঁ। তুই তুকারি করে বলতেই পারি না, আমি না, জানি না same কেন। here। তো রাইমাকে আমি যেদিন প্রথমবার দেখেছি, ও মানে মানে আমার এজেরই, ও আমার এজের হয়ে যে এত ভালোভাবে কাজ করছে সবাইকে নিয়ে, অনেক বড় অনেক বড়। আমি নিজে ইভেন আমি ওকে বলছি তোমার নাম্বারটা আমাকে দিও তো, আমি ওকে বাড়ি থেকে এসএমএস করেছি যে তুমি এত ভালো কাজ করো, তুমি আমার এজের হয়ে। আচ্ছা উনি অর্গানাইজার? অর্গানাইজার। খুব ভালো। আরে লাইভ করে গেছে, আগের সপ্তাহে লাইভ করে গেছে। আমি ওকে মেসেজ করে বললাম, ও আমার মডেলিংও করে, আচ্ছা আমাকে ও বললো। মডেল হিসাবেই তো আমি ওকে চিনি। ওই একটা জায়গা থেকে এতগুলো মডেল, এতগুলো অর্গানাইজার তৈরি হয়েছে। ওই যে আমার 3 মিনিটের স্পিচ, তনুশ্রীকে চিনিস? তনুশ্রী, হ্যাঁ। সব থেকে বেশি যে শুট করছে এখন, 19 নম্বর শুট, গত পরশুদিন ওর 19 নম্বর শুট হয়ে গেল। আচ্ছা মানে এখন ও শুট করে সংসার চালাচ্ছে, এখন শুট করে ওর পড়াশোনার খরচা চালাচ্ছে। ভাব, বাহ, খুবই ভালো। ওর কত বছর বয়স? 18 বছর 1 মাস। আচ্ছা ওর জন্মদিনের কেকই ওর স্টুডিওতে গিয়ে কেটেছি আমি। আচ্ছা। 18 ও বছর। এখন মানে মেয়েটি এখন নিজে অর্গানাইজার, 19 নম্বর শুট করে ফেললো, 19 নম্বর অর্গানাইজ করে ফেললো। অর্গানাইজ করেছে 19 নম্বর। আমি একটা শুটে গিয়ে খালি স্পিচিং করেছিলাম, স্পিচিং। ওই স্পিচিং আজকে মেয়েটা 19টা শুট করে ফেললো। বাহ বাহ, ভালো। সত্যি ভালো। সুতরাং আমি সবাইকে একটা জিনিসই শেখাই যে ধৈর্য রাখতে হবে। কোনো কিছু সহজে পাওয়া যায় না, কোনো কিছু সহজে পাওয়া যায় না। একটা কোশ্চেন আসবে 4টে, কিন্তু বই পড়তে হচ্ছে এতটা মোটা, হুম, তাই তো? বই পড়তে হচ্ছে এতটা মোটা, কোশ্চেন আসবে 4টে। 4টে। সুতরাং ধৈর্য রাখতে হবে। ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য রাখা যদি কেউ শিখে যায়, এই যে বললাম যেটা আমি ডায়েরিতে লেখার ব্যাপারটা বললাম না, যে হ্যাঁ, রাত্রিবেলা গিয়ে আমি একটা ওয়ার্ড লিখবো, আজ আমি ভালো কি করেছি। আজকেই লিখবো যে জেডি স্যারের তুই এখানে খারাপ এসেছি কিছু করতেই পারবি না, তুই খারাপ কিছু করতেই পারবি না, কারণ তোকে তো লিখতে হচ্ছে, তোকে তো লিখতে হচ্ছে। আর আমি আমার বিষয় খারাপ লিখবো কখনো, মানে হ্যাঁ তুই লিখবি। এটা পারবো স্যার? তুই একদিন নেগেটিভ কিছু একটা করেছিস, হ্যাঁ তুই লিখেছিস, বলে আজকে আমি একটা খারাপ কিছু করে ফেলেছি, এটা করেছি, হুম, সে লেখার দরকার নেই। আচ্ছা। আমি তোকে কি বললাম, ভালো কি করেছিস সেটা লিখবি। ওটাই তুই বলছি। ভালো কি করেছিস সেটা লিখবি, তো তারপরে দেখবি তোর ল্যাব লেগে যাবে, মানে ওটা নিয়ে তোর নেশা লেগে যাবে তোর ভালোটা লেখার জন্য। মানে আমাকে ভালোটা করতেই হবে, মানে খারাপটা আমার মধ্যে আমি আনতে দেব না। খারাপটা তুই ওখানে লিখছিস না তো, হ্যাঁ। সুতরাং ওখানে তোর তো খারাপটা আসছে না তো, আসছে না। এবার তখন তোর ভালোটা লেখার জন্য তোর একটা নেশা হয়ে যাবে, যে ভাই আমি আজকে এটা ভালো করেছি, কালকে দেখি কালকে কি ভালো করেছিলাম দেখি তো। হ্যাঁ অদ্ভুত নেশা হয়ে যাবে, অদ্ভুত নেশা হয়ে যাবে। যেমন একটা মেয়ে আমাকে বললো, স্যার তোমাকে একটা ছবি তুলে পাঠাবো না, পাঠা। সে লিখেছে
আজকে আমি আমার টোটো ভাড়া না দিয়ে, না টোটো ভাড়া বাবা মা ওকে কোচিনে যাওয়ার জন্য টোটো ভাড়া দেয়, টোটো ভাড়াটায় না দিয়ে একটা গরিব ভিকিরিকেও চা বিস্কুট খাইয়েছে। আচ্ছা স্যার এটা কি আমি ভালো কাজ করেছি? আইলাম ওকে খাইয়েছিস, ঠিক আছে, এরপর দিন আমি গেলে আমাকেও খাওয়াস, আমাকেও খাওয়াস। ওই যে চা বিস্কুট একটা ওর মাথায় ঢুকে গেছে কিন্তু যেটা আমি ভালো কাজ করেছি। একদম ঠিক আছে, যখনই তুই ভালো কাজ কিছু করবি না, ভালো কাজ তেমন খারাপ কাজ যারা করে না তাদের ওটাও কিন্তু নেশা। আমি খারাপ কিছু করছি, ভগবান আমাকে কিছু করবে না, ভগবান কিছু করবে না আমাকে। হ্যাঁ যারা খারাপ কাজ করে তারা কিন্তু একবারের জন্য ভাবে না যে এরম করে রিভার্স হয়, তারা কিন্তু ভাবে না। কিন্তু যারা কার্মা অলওয়েজ হিট ব্যাক। অলওয়েজ আর যারা ভালো কাজ করে তারা খারাপ কাজ একটা সময় করতে পারে না। আচ্ছা কেন বলতো খারাপ কাজ করতে পারে না? খারাপ কাজ এই কারণে করতে পারে না, তখন মনে হয় কি না বাবা খারাপ কাজ করলে ভগবান তো আমাকে ড্যাঙ্গস পেটা করবে, মানে ওটা কোনো না কোনো ভাবে আমার কাছে ফিরবেই, ফিরবে। আজ না আর হোক শুধু কাল। তোর কাছে ফিরবে না, সব থেকে নেগেটিভ ওয়ার্ড বলে দিচ্ছি, বাবা মারা যা খারাপ করে হুম, আমাদের চোখে খারাপ কিছু নেই, হ্যাঁ তাই তো? এখন সেরমটাই হয়ে গেছে। একদম। আগে ভীষণ কমপ্লেন করতাম, এখন করি না। লেস এক্সপেকটেশন, লেস একদম একদম। কমপ্লেন। যাই হোক, আমাদের লাইফ শেষ করতে হবে। হ্যাঁ। একটাই কথা যে তোর বয়স, তোর অভিজ্ঞতা দিয়ে আগামী ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ছেলে মেয়েদের জন্য কি বলবি? একটু সোনাকে পাঠাও, আগে পাঠাও, ঠিক আছে? ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের জন্য, নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসবে তাদের জন্য তোদের একটু মেসেজ। তাদের জন্য এটাই বলবো যে ভালো করে কাজ করবে এবং এই ইন্ডাস্ট্রিটার অনেক কিছু শেখার আছে। তো এটাই বলবো, সবসময় মা বাবাকে পাশে রাখবে, নিজে ভালো মতন কাজ মা বাবাকে করবে। পাশে রাখলে চলবে না, গার্জিয়ানকেও পাশে রাখতে হবে, ওর তো আবার গার্জিয়ান আলাদা। হ্যাঁ, তো এটাই ভালো মতন কাজ করবে, সবার সাথে কমিউনিকেশন স্কিল বাড়াবে, তাহলে তোমরা আরো বেটার ওয়ার্ক করতে পারবে। আর জেডি স্যারের সাথে যদি তোমাদের কোনোদিনও আলাপ হয়, স্যার তো আছেনই বলার জন্য, গাইড করার জন্য। তো আমার মনে হয় স্যার তো সবসময় সবার, মানে আমাদের বাবা, সবার বাবা। ভালো মতন কাজ করবে, ভালো মতন এগাবে এবং এটাই, দ্যাটস ইট। ভালো থাকবে। তুই আচ্ছা, মোস্ট ওয়েলকাম যারা আসতে চাইছো। খুব ভালো একটা জায়গা, অনেকটা সাকসেসফুল হতে পারবে, ক্যারিয়ারে অনেক ফ্লারিশ করতে পারবে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নিজেকে নিয়ে যারা আসছো কনফিডেন্ট থাকবে ভীষণভাবে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় নিজেকে গার্জেন না মনে করে যে অ্যাকচুয়ালি গার্জেন, তার কথা বুঝে কি মানে নিজেকে এগোবে। বিকজ এখানে ভালো খারাপ যেহেতু দুটোই আছে, আচ্ছা। সো দ্যাট তোমরা যারা নিউ কামার তোমাদের ভালোটাই হোক, সেটা আমি লাইক অবভিয়াসলি আমি চাইবো। তো সিলেক্টিভলি ভালোর দিকে এগোতে হবে, হ্যাভিং ইউর গার্জেন বিসাইড ইউ, যেটা ও বললো, খুব ভালো কথা বলেছে। অ্যান্ড নিজে যতটা পজিটিভ সেইটুকুটাই স্প্রেড করো, ডু নট স্প্রেড ইউর নেগেটিভ সাইড। তুমি পজিটিভ একটা মানুষ, পজিটিভিটি স্প্রেড করো, এগিয়ে যাও। দারুণ That's দিদি। all. না সত্যি এটা আমি ফলো করি, এন্ড ইটস হেল্পিং মি। অ্যান্ড মিট দিস ম্যান, যারা আসছো মিট দিস ম্যান। এই মানুষটাকে নিজের পাশে রাখো, শুধু এই ইন্ডাস্ট্রিতেই নয়, নিজের লাইফেও আপস এন্ড ডাউনস গুলো দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। মানে when we speak, like when I speak to this man, উনি আমায় জাস্ট ভালোটা, মানে তুই দিনে 6 থেকে 7 লিটার জল খাবি, এইটা আজকে ডেটে কে বলে? কারো তো সময় নেই, বাট দিস ম্যান থিংস। আমি তাই খুব অল্প সময়ের জন্য লাইক আই এম ব্লেসড যে তুমি এসেছো আমার লাইফে অ্যাজ আ ফাদার ফিগার। এভাবেই থাকো, অ্যান্ড এটাই, এই মানুষটাকে সবাই রেসপেক্ট করো, নিজের উপর কনফিডেন্স থাকো, মাস্ত এগিয়ে যাও। অল দ্য ভেরি বেস্ট। যাই হোক, শেষ করতে হবে। আগামী বৃহস্পতিবার, আগামী শনিবার দুটো লাইভই থাকছে, আর দেখা হবে সবার সাথে কফি উইথ জেরিতে। আর হ্যাঁ, কফি উইথ জেরিতে আসার জন্য কোনো পয়সা লাগে না। মার্কেটে এখনো অবধি 4খানা ঘটনা ঘটে গেছে, যারা 5,000 টাকা 3,000 টাকা দিয়ে কফি উইথ জেরিতে আসার জন্য পয়সা পেমেন্ট করেছো। তাদেরকে বলছি এই ব্যাপারটা একটু স্প্রেড করে দিও যে কফি উইথ জেরিতে আসার জন্য কাউকে কোনো পয়সা দিতে হয় না, আগামী দিনেও দিতে হবে না। থ্যাংক ইউ, গুড নাইট।
থ্যাংক ইউ থ্যাংক ইউ